ওকে, সো হ্যালো সবাইকে, ওয়েলকাম টু ড্রিম ব্যাচ 3.0। জেনপাস ইউজি 2026-এর জন্য তোমরা যারা যারা প্রিপারেশন করছো অ্যান্ড যারা বেস্ট ওয়েতে প্রিপারেশন চাও তারা সবাই কিন্তু আমাদের জেনপাস ইউজি 2026-এর লেটস ইমপ্রুভের ড্রিম ব্যাচ 3.0-তে তোমরা এনরোলমেন্ট করে নিয়েছো। অ্যান্ড আজ থেকে তোমাদের ক্লাস স্টার্ট হয়েছে। অলরেডি সকালবেলা তোমাদের ইংলিশ ক্লাস হয়ে গেছে অ্যান্ড আজকে তোমাদের ফার্স্ট ফিজিক্স ক্লাস। তো আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। অ্যান্ড ড্রিম ব্যাচে আজকে যেহেতু আমাদের ফার্স্ট ক্লাস, আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে ড্রিম ব্যাচ সম্পর্কে কিছু কথা বলতে চাই। দেখো, তোমরা যারা যারা এখানে ড্রিম ব্যাচে ভর্তি হয়েছো তাদের মধ্যে কিছুজন হয়তো রয়েছো যে তোমরা জেনপাস ইউজি ড্রপ নিয়েছো, কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ড্রিম ব্যাচে রয়েছে তারা কিরকম, তারা হয়তো এই বছর ক্লাস 12 এর সেমিস্টার 4 এর এক্সাম দিয়েছো অ্যান্ড সেমিস্টার 4 এর এক্সাম দেওয়ার পর আপকামিং যে সময়টা রয়েছে সেই সময়ে তোমরা জেনপাস ইউজি 2026 ক্র্যাক করতে চাও, তার জন্য তোমরা ড্রিম ব্যাচে ভর্তি হয়েছো। তাহলে সবার প্রথমে একটা কথা বলি যে তুমি এই যে আপকামিং টাইমে জেনপাস ইউজি ক্র্যাক করতে চাইছো, এটা কি সত্যি ক্র্যাক করা পসিবল? আমি তোমাদেরকে অ্যাসিওরেন্স দিচ্ছি, ইয়েস, এটা ক্র্যাক করা পসিবল। অ্যান্ড শুধুমাত্র যে আমি একটা ক্র্যাক করব, কিছু একটা মার্কস পেয়ে যাবো সেটা নয়, তুমি একদম টপ র্যাঙ্ক নিয়ে ক্র্যাক করা পসিবল। তো তোমাদের কারোর যদি মনে এতদিন একটুও চিন্তা ছিল যে আমি পারবো কি পারবো না, এইটুকু সময় সাফিসিয়েন্ট কি সাফিসিয়েন্ট না, বিশ্বাস করো, তুমি যদি এফার্টস দাও, তুমি যদি সত্যিকারে ভালো করে পড়াশোনা করো, যেইভাবে গাইড করব সেগুলো মেনে চলো, তুমি সত্যি একটা ভালো র্যাঙ্ক করতে পারবে। এবং আমাদের এই ব্যাচে প্রত্যেকটা স্টুডেন্টের টার্গেট কি থাকবে? প্রত্যেকটা স্টুডেন্টের টার্গেট থাকবে যে আমরা আন্ডার 100 র্যাঙ্ক আনবো, আমরা 2 ডিজিট র্যাঙ্ক আনবো। এটা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের টার্গেট থাকবে। এবং শুধুমাত্র প্রত্যেকটা স্টুডেন্টের নয়, আমরা যারা যারা তোমাদের পড়াবো আমরাও এতখানি এফর্ট দেবো, আমাদের প্রত্যেকেরও এটাই টার্গেট থাকবে যাতে আমাদের স্টুডেন্টরা বেস্ট র্যাঙ্ক নিয়ে আসতে পারে। এবং এই যে এই ড্রিম ব্যাচ, এই ড্রিম ব্যাচ এটা আসলে একটা ব্যাচ নয়, এটা সত্যি একটা স্বপ্ন। এটা আমার স্বপ্ন যে যারা যারা জেনপাস ইউজি পরীক্ষা দিচ্ছে, যারা যারা এই নার্সিং ফিল্ডে বা প্যারামেডিক্যাল ফিল্ডে আসতে চাইছে, দেখো আলটিমেটলি এই নার্সিং ফিল্ড, প্যারামেডিক্যাল ফিল্ড, এগুলো তো তোমরা যখন আসছো, এই ক্ষেত্রে আমি নার্সিং পড়ার পর জব পাবো, সেই ক্ষেত্রে আমি নার্স হবো, সেক্ষেত্রে আমার নার্স হওয়ার পরে আমার জবের স্যালারি ঢুকবে, সেটা কিন্তু একমাত্র গোল নয়। নার্সিং ক্যারিয়ার, প্যারামেডিক্যাল ক্যারিয়ার তারাই চুজ করছে যারা একটা সার্টেন গোল তো সবার রয়েছে যে জব পেতে হবে ইত্যাদি, কিন্তু তার সঙ্গে যারা মানুষেরও এই ক্ষেত্রে হেল্প করতে চায়। একটা নার্স সে যখন একটা হসপিটালে পেশেন্ট আসছে তার কত টেক কেয়ার করছে। তো তোমরা যারা যারা এই টার্গেটটা নিচ্ছ তারা নিশ্চয়ই এই ক্ষেত্রে মানুষের পাশে দাঁড়াতে চাও। তাহলে তোমাদের যে এই ইচ্ছা, এই যে একটা নোবেল ইচ্ছা, এই যে একটা নোবেল প্রফেশনে আসার ইচ্ছা, সেটাকে সত্যিকারে যদি আমাদের মানে ফুলফিল করতে হয়, তার প্রথম স্টেপটা হচ্ছে যে আমাকে গিয়ে বিএসসি নার্সিং পড়তে লাগবে, তাই তো? আমাকে গিয়ে বিএসসি প্যারামেডিক্যাল পড়তে হবে। এই যে স্বপ্নটা তোমরা দেখছো, সেই স্বপ্নটাকে সত্যি করার যে আরেকটা স্বপ্ন, সেটা আমি দেখেছিলাম। এবং তার জন্য আমরা লেটস ইমপ্রুভে প্রথম যে পেইড ব্যাচও এসেছিল সেটাও ছিল এই ড্রিম ব্যাচ। এন্ড দেখতে দেখতে আজকে ড্রিম ব্যাচের 3 নম্বর ব্যাচ আমরা নিয়ে চলে এসেছি, দ্যাট ইজ ড্রিম ব্যাচ 3rd বছরে পা দিল। তাহলে এই যে এই ব্যাচটা, এটা কিন্তু সত্যি আমার একটা স্বপ্নের ব্যাচ, যেখানে আমি তো সমস্ত এফার্ট দিই, তার সঙ্গে আমাদের সমস্ত স্যার ম্যামরাও কিন্তু প্রচুর এফার্ট দেয়। এন্ড তোমরা যারা যারা ক্লাসে এসে গেছো, আমি প্রচুর জনকে এখন ক্লাসে দেখতে পাচ্ছি, তোমরা প্রচুর জন এখন ক্লাসে রয়েছো। আমি হয়তো সবার নাম নিতে পারছি না, কিন্তু আমি তোমাদেরকেও বলছি, তোমাদের স্বপ্নের যে সত্যি করার রাস্তাটা, সেটা আজ থেকে পথ চলা শুরু করো। দেখবে তুমি পরীক্ষায় একটা ভালো র্যাঙ্ক করতে পারবে। অ্যান্ড আমি স্টার্টিং এ সবার থেকে এটাই জাস্ট জানতে চাই যে তোমরা সত্যি রেডি তো, যে আজকের থেকে এই যে আমরা পড়া স্টার্ট করছি, দেখো অনেকজন আজকে প্রথম দিন, এখন প্রচুর জন লাইভ থাকবে, কিন্তু আস্তে আস্তে এই সংখ্যাটা কমে যাবে না তো? তোমরা একদম শুরুর দিন থেকে শেষ দিন অব্দি লেগে থাকবে তো? যে পরীক্ষার প্রিপারেশন কিন্তু অনেক আপস এন্ড ডাউনস আসবে। আজকে আমি একটা কোয়েশ্চেন পারবো, কালকে আমি পারবো না, কোনো সময় আমার ফ্রাস্ট্রেটিং লাগবে, কোনো সময় আমার মক টেস্টে কম নাম্বার আসবে, প্রচুর কিছু হবে। বাট আর ইউ রেডি? তুমি কি সত্যিই রেডি সেটা একবার বলো। যদি তুমি রেডি থাকো তাহলে আমরা তো একদম পুরো কদমে রেডি, ঠিক আছে? আমরা একদম সমস্ত কিছু প্ল্যান করে সমস্ত কিছু নিয়ে রেডি, যে তোমাদের জন্য নিজেদের বেস্টটা দেবো, তোমাদের জন্য একদম নিজেদের জি জান লাগিয়ে দেবো, যাতে তোমাদেরকে একদম তোমাদের যে গোল সেই গোলে পৌঁছে দিতে পারি। কিন্তু বারবার একটা কথা বলি যে আমরা শুধুমাত্র কি করতে পারবো? তোমাকে সাপোর্টটা দিতে পারবো, পৌঁছাতে তো তোমাকে নিজেকেই হবে। তাহলে তুমি কি রেডি সেই এফর্টটা দেওয়ার জন্য? জলদি সে বলো। যদি তোমরা সবাই রেডি থাকো তাহলে চলো আমরা আজকের যে এই ক্লাসটা স্টার্ট করি, জেনপাস ইউজি 2026-কে একদম টার্গেট করে, জেনপাস ইউজি 2026-কে মাথায় রেখে আমাদের প্রথম ক্লাস সেটা আমরা স্টার্ট করতে যাচ্ছি। তার আগে আমি কি একটু বেসিক নিজের ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছি। তোমরা যারা যারা প্রথম আমার ক্লাস করছো, আমার নাম হচ্ছে সায়ন
দাস। এই ড্রিম ব্যাচ, সেখানে আমি তোমাদেরকে ফিজিক্সের বিভিন্ন পার্টগুলো পড়াবো, ঠিক আছে। তার সঙ্গে আমি তোমাদেরকে রেগুলার গাইডেন্স তো প্রোভাইড করতেই থাকবো, অ্যান্ড অনেক সময় স্টুডেন্টরা একটু রিকোয়েস্ট করলে আমি এক দুটো লজিক্যাল রিজনিং এর ক্লাসও করাতে পারি। ওকে, আচ্ছা, আমি আমার বিটেক করেছি জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। এখন আমি আইআইটি গুয়াহাটিতে পড়াশোনা করছি এমটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ, এবং এই টিচিং ফিল্ডে আমি প্রায় 9 ইয়ার্স এর বেশি সময় ধরে রয়েছি। তো সেখানে আমি আমার ওভারঅল এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু তোমাদেরকে গাইড করতে চলেছি। তাহলে চলো উইদাউট এনি ফার্দার ডিলে আমরা আজকের যে এই সেশনটা সেটা স্টার্ট করি। অ্যান্ড আজকে আমরা কি পড়তে চলেছি, আজকে আমরা যেই টপিকটা পড়তে চলেছি বা যেই চ্যাপ্টারটা পড়তে চলেছি সেটা কি, সেটা হচ্ছে ইউনিটস অ্যান্ড ডাইমেনশন। অ্যান্ড দেখো, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, বেশ কিছু বিষয় নিয়ে আমরা কিন্তু আজকে তোমাদেরকে বলবো, ঠিক আছে। ওকে, অ্যান্ড সেই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। অ্যান্ড দেখো, একটা পরীক্ষা ক্র্যাক করা, সেটা কেন আমরা একটা ব্যাচে আসি জানো তো? তার কারণ হচ্ছে ব্যাচের মধ্যে স্যার ম্যামরা সমস্ত কিছু প্ল্যান করে আমাদেরকে করিয়ে দেয়। তো এই ক্ষেত্রে এই যে ইউনিটস এন্ড ডাইমেনশন আমরা পড়ছি, দেখো ফিজিক্সে তোমরা যারা যারা জেনপাস ইউজি সম্পর্কে অত ডিটেলে জানো না, বা জেনপাস ইউজি পরীক্ষার জন্য তোমরা জাস্ট প্রিপারেশন করা স্টার্ট করছো, এখনো তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার নয়, তাদেরকে একটা কথা বলি যে জেনপাস ইউজি পরীক্ষায় ফিজিক্সে টোটাল 25 নাম্বারের কোয়েশ্চেন আসে, টোটাল 20টা কোয়েশ্চেন আসে, তার জন্য 25 নাম্বার থাকে। এবার এই 25-এর মধ্যে 25 তোলা আমার টার্গেটই না, ঠিক আছে। অ্যান্ড 25-এর মধ্যে 25 যে কিনা ফার্স্ট র্যাঙ্ক করে সেও পায় না। ওকে, তাহলে 25-এর মধ্যে 25 তোলা আমার টার্গেটই না। অ্যান্ড 25 নাম্বারের জন্য আমি ফিজিক্সের প্রিপারেশন করবও না। আমি কোথায় কোথায় সব থেকে বেশি জোর দেবো, সব থেকে বেশি জোর দেবো আমি বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং এ। অ্যান্ড অনেকে বলে যে ইংলিশ আর লজিক্যাল রিজনিং এ কি ফুল মার্কস পাওয়া যায় না, কিন্তু আমাদের স্টুডেন্টরা প্রত্যেক বছর পায়। তোমরা ভালো করে পড়ো, আমরা গাইড করবো, তোমরা পেয়ে দেখাবে, ঠিক আছে। এবার তোমরা সব থেকে বেশি জোর দেবে ইংলিশ, লজিক্যাল রিজনিং আর বায়োলজিতে। ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিটা তোমার কি আসবে, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রিটা আসবে হচ্ছে তোমার র্যাঙ্কটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, র্যাঙ্কটাকে আরো ভালো একটা বেটার জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তো এই ক্ষেত্রে ফিজিক্সের প্রিপারেশন আমরা কতখানি করব, ফিজিক্সের প্রিপারেশন আমরা করব মোটামুটি 15 মার্কস অবধি, যে আমরা যাতে এমন ভাবে প্রিপারেশন করি যে মোটামুটি 15 মার্কসের প্রিপারেশন আমাদের থাকে, পরীক্ষায় গিয়ে অ্যাটলিস্ট যাতে আমরা 10+ মার্কস তুলে আনতে পারি নিজেদের জন্য। তুমি যদি জেনপাস ইউজি পরীক্ষায় 7-8 নম্বরও ফিজিক্স থেকে তুলছো, ভাববে যে তুমি একটা ভালো স্কোর করছো, কিন্তু আমরা টার্গেট রাখবো যে আমরা 15 নাম্বারকে টার্গেট করে আমাদের প্রিপারেশনটা করব, এবং সেই ক্ষেত্রে আমরা যাতে অ্যাটলিস্ট 10+ মার্কস পরীক্ষায় তুলে আসতে পারি, সেই অনুযায়ী নিজেদেরকে তৈরি করে চলবো, ঠিক আছে। ক্লিয়ার কথা সবার কাছে? কারণ কোন সাবজেক্টে আমরা কি করব না করব সেটা আমাদের কাছে যদি ক্লিয়ার থাকে, তাহলে আমরা অনেক বেটার ওয়েতে সেই জিনিসটাকে করতে পারবো, তাই না? তাহলে তোমাদের কাছে এটা একদম ক্লিয়ার থাকা উচিত যে আমরা এখানে কি করব, আমরা এখানে ফিজিক্সটাকে এমন ভাবে প্রিপারেশন করব যাতে করে কি হয়, ফিজিক্সটায় আমাদের মোটামুটি 15 মার্কসের প্রিপারেশন আমরা করব। একদম সিম্পল, ক্লিয়ার অ্যান্ড কাট। তার কারণ হচ্ছে 5টা সাবজেক্ট আছে, তো আমাকে কোথাও না কোথাও তো টাইম সেভ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি সমস্ত সাবজেক্টকে টাইম দিতে থাকি, ধরুন আমি ফিজিক্স পরীক্ষায় গিয়ে আমার অত দরকারই নেই, তো আমি তাও সেখানে সময় দিয়ে যাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে সেটা কিন্তু আমরা করবো না। ওকে, চল। তার কারণ আমরা কোনো রকম বোর্ডস এক্সাম দিতে যাচ্ছি না। তোমরা এখানে কি আমাদের ক্লাস 12-এর সেমিস্টার 4 বা সেমিস্টার 3 স্টুডেন্ট কেউ আছো? কেউ যদি থেকে থাকো, তারা দেখবে যে যখন তোমরা আমার থেকে ফিজিক্স পড়েছিলে সেমিস্টার 3-তে বা সেমিস্টার 4-এ, ঠিক আছে, তখন আমি তোমাদেরকে যেই লেভেলে ফিজিক্স পড়িয়েছিলাম, সেখানে আমরা ইচ অ্যান্ড এভরিথিং শিখেছি একদম ডেপথে গিয়ে। কিন্তু এখানে কম্পিটিটিভ এক্সাম, এখানে আমাদেরকে আরো স্ট্র্যাটেজিক্যালি চলতে হবে। এখানে আমরা সমস্ত ফিজিক্স টার্গেট করবোই না। ওকে, চল। তাহলে কি স্যার ফিজিক্সে অত জোর দেবো না? এই যে এটা ভুল কথা। এমন না যে ফিজিক্সে জোর দেবো না, আমি কি বলছি, ফিজিক্সে আমি পুরো সমস্ত কিছু পড়তে যাব না, ঠিক আছে। ওকে, ফিজিক্সে আমি পুরো সমস্ত কিছু করতে যাব না। আচ্ছা, সুজাতা, মনামি, ঋষিতা এরা আমাদের ক্লাস 12-এর স্টুডেন্ট, তাই তো? ওকে, আচ্ছা, অনন্য সেমিস্টার 3 স্টুডেন্ট। ওকে, তো বুঝতে পারলে সায়ন্তিকা, এমন না যে ফিজিক্সে জোর দেবো না, ফিজিক্সে আমরা জোর দেব, কিন্তু কোথায়, যেই জায়গাগুলো থেকে আমাদের কোয়েশ্চেন আসার প্রবাবিলিটি বেশি, যেই জায়গায় জোর দিলে পরে আমার পরীক্ষায় গিয়ে সেটা কাজে লাগবে, আমরা পুরো সিলেবাসের উপর এক্ষেত্রে মাথা ঘামাবো না। বোঝা গেল? আমরা আমাদের টাইমটাকে দেখো স্মার্টলি কাজে লাগাবো। আমাদের হার্ড ওয়ার্ক তো করতেই হবে, কিন্তু সেই হার্ড ওয়ার্কটা যাতে স্মার্টলি হয়। ওকে, চল এবার তাহলে আমরা স্টার্ট করছি। ওকে, ইয়েস, আমি যেটুকু করাবো দ্যাট ইজ এনাফ। আমার পড়ানোর বাইরে আর কিচ্ছু করতে হবে না।
এবার তাহলে আমরা ইউনিটস অ্যান্ড ডাইমেনশন এই চ্যাপ্টারটা আজকে পড়তে শুরু করতে চলেছি। এই চ্যাপ্টারটা আমরা দুটো ক্লাসে কমপ্লিট করব, ঠিক আছে? এই চ্যাপ্টারটা আমরা দুটো ক্লাসে কমপ্লিট করব। সেখানে আমি তোমাদেরকে এখানে যেইটুকু থিওরি দরকার সেটাও পড়াবো, তার সঙ্গে আমি তোমাদেরকে প্রচুর প্রচুর কোয়েশ্চেনও সলভ করাতে চলেছি। এবার এই যে ইউনিটস অ্যান্ড ডাইমেনশন চ্যাপ্টারটা, এখান থেকে আমাদের স্যার কত মার্কসের কোয়েশ্চেন আসে? তোমরা ধরে নাও এখান থেকে প্রত্যেক বছর কোয়েশ্চেন আসে, ঠিক আছে? এখান থেকে প্রত্যেক বছর কোয়েশ্চেন আসে এবং জেনপাস ইউজি পরীক্ষা তো প্রায় 25 নম্বরের হয় ফিজিক্সে, মানে ফিজিক্সের ক্ষেত্রে বলছি, ফিজিক্সের ক্ষেত্রে তো সেটা 25 নম্বরের পরীক্ষা। তো সেই ফিজিক্সের 25 নম্বরের মধ্যে থেকে মোটামুটি 2 থেকে 3 নাম্বার কিন্তু এই একটা চ্যাপ্টার থেকে আসে। তার মানে বুঝতে পারছো যে একটা চ্যাপ্টার পড়বো মন দিয়ে, আমি নিয়ারলি 10% কাছাকাছি মার্কস কিন্তু আমি এই একটা চ্যাপ্টার থেকে পাচ্ছি ফিজিক্সে। এবং এই চ্যাপ্টার থেকে যেই কোয়েশ্চেনই আসুক সেটা তোমাকে করে আসতেই হবে, অ্যান্ড করে আসার মতোই প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে। এবার স্যার এই চ্যাপ্টারটা যখন আমরা ক্লাস 11-এ পড়েছিলাম সেখানে আমরা তো অনেক কিছু দেখেছিলাম যে এটা ওটা অনেক কিছু হচ্ছে। এখানে আমাদের মেইন পোর্শন আমরা কোনগুলোতে ফোকাস করব? এখানে আমরা মেইন যেই জায়গাগুলোয় ফোকাস করব সেটা কি, সেটা হচ্ছে আমাদের ডাইমেনশন আর তার সঙ্গে ডাইমেনশনাল অ্যানালাইসিস। ওকে, এখানে আমরা কোন কোন জায়গায় ফোকাস করব? ডাইমেনশন, তার সঙ্গে ডাইমেনশনাল অ্যানালাইসিস, তার সাথে হচ্ছে এরার, আর তার সাথে হচ্ছে আমাদের মেজারমেন্ট। অ্যান্ড মেজারমেন্টের মধ্যে আমাদের দুটো ইনস্ট্রুমেন্ট, একটা হচ্ছে আমাদের স্লাইড ক্যালিপার্স আর হচ্ছে স্ক্রু গেজ। এই কয়েকটা জায়গা আমরা এখান থেকে পড়বো। জেনপাস ইউজিতে এই কয়েকটা জায়গায় সব থেকে বেশি ফেভারিট। ওকে, তাহলে চলো আর দেরি না করে আমরা স্টার্ট করি। তাহলে স্টার্ট করার সময় আমরা সবার প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। দেখো, আমি যা যা লিখে লিখে চলবো সেগুলো কিন্তু সবাই নোট ডাউন করতে করতে চলবে। তোমরা ক্লাসের পিডিএফ পেয়ে যাবে সেটা আলাদা ব্যাপার, সেটা তো থাকছেই, কিন্তু সবাই নিজের হাতে নোট বানাবে, ঠিক আছে? ওকে, অ্যান্ড আমি অনেকজনকে অ্যাভেঞ্জার্স ব্যাচ থেকে দেখতে পাচ্ছি, তারা তাদের যে অ্যাভেঞ্জার্স ব্যাচের নোটটা সেটাই বের করে বসো। তোমরা বেসিক্যালি রিভিশনের জন্য ভর্তি হয়েছো, তাহলে সেই ক্ষেত্রে তোমরা সেই অ্যাভেঞ্জার্স ব্যাচের নোটটাই বের করে বসো। সেখানে যেখানে যেখানে মনে হবে যে এই পয়েন্টটা আমার অ্যাড করে নেওয়া দরকার সেই পয়েন্টগুলো অ্যাড করে নেবে, ঠিক আছে? ওকে, তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি কি জিনিস? আমরা যদি বলি ফিজিক্যাল কোয়ান্টিটিকে একদম সিম্পল ভাষায় আমরা বলবো, এন্ড তোমরাও সিম্পল ভাষায় লিখবে। এনিথিং হুইচ ক্যান বি মেজার্ড ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি। এই একটা লাইনই লিখবে। এমন যে কোনো কিছু যেটাকে আমি পরিমাপ করতে পারি, যেটাকে আমি মাপতে পারি, সেটাই হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি কি? এমন যে কোনো কিছু যেটাকে আমি মাপতে পারি সেটাই হচ্ছে আমাদের ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি। এবার এই ফিজিক্যাল কোয়ান্টিটি তাকে আমরা কি করতে পারছি? তাকে আমরা মেজার করতে পারছি। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটিকে যদি আমি মেজার করতে পারি তাহলে এই ফিজিক্যাল কোয়ান্টিটি সেটার একটা ভ্যালু থাকবে। সেই ফিজিক্যাল কোয়ান্টিটির কি থাকবে? সেই ফিজিক্যাল কোয়ান্টিটির একটা ভ্যালু থাকবে। মানে যখনই আমি বলছি ফিজিক্যাল কোয়ান্টিটি, তার মানে তুমি বুঝছো আচ্ছা এটাকে মেজার করা যায়। তাহলে এটাকে যদি মেজার করা যায় তার মানে এখান থেকে তোমার কাছে এতটুকু ক্লিয়ার যে ফিজিক্যাল কোয়ান্টিটি মানেই তার একটা ভ্যালু থাকতে হবে। তাহলে এবার এই ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে আমি না দুটো ভাগে ডিভাইড করছি। কি এক নম্বর হচ্ছে স্কেলার। ওকে, এক নম্বর হচ্ছে স্কেলার, আর দুই নাম্বার হচ্ছে ভেক্টর। ওকে, এবার এই স্কেলার আর ভেক্টর জিনিসটা কি? দেখো, যখনই ফিজিক্যাল কোয়ান্টিটি বলেছি তখন আমরা একদম বুঝে গেছি যে এই ফিজিক্যাল কোয়ান্টিটি সেটা ফিজিক্যাল কোয়ান্টিটি মানে তার একটা ভ্যালু আছে। এবার তাহলে আমি বলতে পারি যে এখানেও কি আছে? এখানেও একটা তার ভ্যালু আছে, আর এখানেও একটা ভ্যালু আছে। মানে যেহেতু ফিজিক্যাল কোয়ান্টিটিকে দুটো পার্টে ডিভাইড করছি, তো সেটা স্কেলার হোক বা ভেক্টর হোক, যেহেতু ফিজিক্যাল কোয়ান্টিটি তার একটা ভ্যালু থাকবে, এটা আমি কনফার্ম। এবার ভ্যালুর সাথে সাথে যদি একটা ডিরেকশনও থাকে, আমাদের ভ্যালুটার সাথে সাথে যদি আমাদের ডিরেকশনও থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই রকম ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে আমাদের ভেক্টর কোয়ান্টিটি। আর যদি শুধু ভ্যালু থাকে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। তাহলে আমি তোমাদের জন্য আরেকবার রিপিট করছি ব্যাপারটা। ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি কি? এমন যে কোনো কিছু যেটাকে আমি মাপতে পারি সেটা হচ্ছে ভৌত রাশি। ওকে, এক্সাম্পল কি স্যার? এক্সাম্পল হচ্ছে ধরো আমাদের এই যে এই পেনটার আমি চাইলে দৈর্ঘ্য মাপতে পারবো। তাহলে এই পেনটার দৈর্ঘ্য কি? দৈর্ঘ্যটা হচ্ছে ভৌত রাশি। এই পেনটা কিন্তু ভৌত রাশি নয়, পেনটার দৈর্ঘ্যটা
সেই পেনটার দৈর্ঘ্যটা বা পেনটার লেন্থটা হচ্ছে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। আমি চাইলে এই পেনটার ওয়েট মাপতে পারবো, তাহলে এই পেনটা কিন্তু ফিজিক্যাল কোয়ান্টিটি না, বাট পেনটার যে ওয়েটটা সেটা কি, সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি। তাহলে দেখো আমি যখনই একটা ভৌত রাশি বলছি তার কিছু একটা ভ্যালু থাকবে, এটা আমি বুঝে গেছি। এবার তাহলে সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটার ডিরেকশন আছে কি নেই তার উপর বেস করে তাদেরকে আমরা দুই ভাগে ভাগ করলাম, ভেক্টর আর স্কেলার। ভেক্টর কারা, যাদের যেই সকল ভৌত রাশির দিক রয়েছে তাদেরকে আমরা ভেক্টর বলবো, আর যেই সকল ভৌত রাশির দিক নেই তাদেরকে আমরা স্কেলার বলবো। ছোটবেলায় বাচ্চারা বলে যে সকল রাশির আমাদের দিক এবং মান দুটোই রয়েছে তাদেরকে আমরা ভেক্টর বলি, যাদের শুধুমাত্র মান রয়েছে তাদেরকে আমরা স্কেলার বলি। রাশি ভৌত রাশি বলছি মানেই তো মান থাকবে, তাহলে সিম্পল কথা, যেই ভৌত রাশির দিক আছে ভেক্টর, যার দিক নেই সে স্কেলার, সিম্পল একদম, ঠিক আছে। ওকে, তাহলে আমরা স্কেলার আর ভেক্টর কি হয় সেটা আশা করছি সবাই বুঝতে পারলাম। এবার এই ক্ষেত্রে নেক্সট যেই বিষয়টা নিয়ে আমরা বলবো, ঠিক আছে জিৎ, বুঝতে পেরেছো তো? নেক্সট যেই বিষয়টা নিয়ে এখানে আমরা কথা বলবো সেটা হচ্ছে এই ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোকে আমরা এখানে তাহলে কিসের উপর বেস করে ডিভাইড করলাম? আমরা এই ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোকে এখানে আমাদের ডিরেকশনের উপর বেস করে ডিভাইড করলাম, তাই না? আমরা এখানে ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোকে কি করলাম, ডিরেকশনের উপর বেস করে নিয়ে ডিভাইড করলাম যে এদের দিক আছে কি নেই। এবার এই যে আমাদের ঠিক আছে, এই যে আমাদের এই ভেক্টর ফিজিক্যাল কোয়ান্টিটি, তাদেরকে না আমরা আরো দুই ভাগে ভাগ করব, ঠিক আছে। তাদেরকে আমরা কি করব, তাদেরকে আমরা আরো দুই ভাগে ভাগ করব। তাহলে আমি এবার কি লিখছি, আমি এবার লিখছি হচ্ছে পি কিউ, ঠিক আছে। এবার আমি কি লিখছি, পি কিউ। পি কিউ মানে কি, পি কিউ মানে হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি, ঠিক আছে। পি কিউ মানে কি, ফিজিক্যাল কোয়ান্টিটি। এদেরকে আমরা আরো দুই ভাগে ভাগ করছি, কি কি? এক নম্বর হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, এক নাম্বার কি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, আর দুই নাম্বার কি, দুই নাম্বার হচ্ছে আমাদের ডিরাইভড কোয়ান্টিটি। তাহলে আমাদের যে ভৌত রাশিগুলো তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করছি, কি কি? একটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা প্রাথমিক রাশি, আরেকটা কি, আরেকটা হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি বা আমাদের এক্ষেত্রে লব্ধ রাশি। এবার প্রাথমিক রাশি আর লব্ধ রাশি জিনিসটা কি? এমন কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, যাদেরকে রিপ্রেজেন্ট করার জন্য বা যাদেরকে বহিঃপ্রকাশ করার জন্য আমাদেরকে অন্য কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির হেল্প নিতে হয় না। এমন কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যারা নিজেই একাই একদম সমস্ত কিছুতে একদম এক্সপার্ট, ঠিক আছে। ওদেরকে রিপ্রেজেন্ট করার জন্য অন্য কারোর হেল্প লাগে না, ওরা নিজেই নিজের জন্য যথেষ্ট। তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি বা প্রাথমিক রাশি। আর ডিরাইভড কোয়ান্টিটি কোনগুলো? তাহলে ডিরাইভড কোয়ান্টিটি হচ্ছে এমন ভৌত রাশি যাদেরকে প্রকাশ করার জন্য আমাদেরকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটির হেল্প নিতে হচ্ছে। দ্য ফিজিক্যাল কোয়ান্টিটিজ টু রিপ্রেজেন্ট whom we need to get the help of fundamental quantities, those are known as derived quantity. তাহলে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কোনগুলো? যাদের অন্য কারোর হেল্প লাগে না। ডিরাইভড কোয়ান্টিটি কোনগুলো? যারা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির হেল্প নেয়। সিম্পল কথা, বোঝা গেল সবার কাছে? বুঝতে পারলে কথাটা ক্লিয়ার? তাহলে আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিকে দুটো ভাগে ভাগ করলাম, ঠিক আছে। ওকে, আচ্ছা, রিমের জন্য একটু ফাস্ট হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, আজকে তোমাদের প্রথম ক্লাস তো, ঠিক আছে। তোমাদের কিরকম কি ফিডব্যাক হচ্ছে সেটা একটু আমাকে বলবে, তো আমি তোমাদের হিসেবে সেটাকে অ্যাডজাস্ট করে দেবো। অ্যান্ড 2-3টা ক্লাস করার পর তোমরা আমার সঙ্গেও একদম মানে কি বলবো, তোমরা আমার সঙ্গেও তোমাদের ভাইবটা ম্যাচ হয়ে যাবে অ্যান্ড সমস্ত কিছু ম্যাচ হয়ে যাবে। ওকে, তো সেই জন্য যেহেতু প্রথম ক্লাস, তোমরা একটু আমাদেরকে মানে ফিডব্যাক দিতে পারো যে তোমাদের কোনটাতে কিভাবে সুবিধা হচ্ছে, ঠিক আছে। ওকে, তাহলে এখানে আমরা কি বলছি, এখানে আমরা বলছি ফিজিক্যাল কোয়ান্টিটি দুই রকমের, কি কি? একটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর একটা হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কি জিনিস? ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হচ্ছে আমাদের এমন ফিজিক্যাল কোয়ান্টিটিস, the physical quantities which doesn't depend upon any other physical quantity, those are self sufficient. ওকে, যেই সকল ভৌত রাশিগুলো নিজেরা একা একাই যথেষ্ট, যাদেরকে অন্য কারোর উপর ডিপেন্ড করতে হয় না, তাদেরকে আমরা কি বলছি, তাদেরকে আমরা বলছি প্রাথমিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। আর ডিরাইভড কোনগুলো? দেখো, তোমরা সবাই ক্লাস 12 দিয়ে এসছো, সেমিস্টার 2তে বা সেমিস্টার 4-এ তোমরা ফিজিক্সের ডেরিভেশন করেছো না? ডেরিভেশনে কি করতেছো তোমরা? একটা জায়গা থেকে স্টার্ট করে করে একটা ফর্মুলা বের করতে, সেটাকে তো ডেরিভেশন বলতো। তাহলে সেখানে তোমরা ডেরিভেশন মানে কি, ডিরাইভ করছিলে। তাহলে ডিরাইভ জিনিসটা কি? যখন একটা অন্য কারোর থেকে বের করি, তাহলে এই ক্ষেত্রে ডিরাইভড কোয়ান্টিটি কোনগুলো? যাদেরকে অন্য কারোর থেকে বের করেছি। কাদের থেকে বের করেছি? ফান্ডামেন্টাল কোয়ান্টিটি গুলোকে ব্যবহার করে। তাহলে সেগুলোকে আমরা কি বলছি? সেগুলোকে আমরা ডিরাইভড কোয়ান্টিটি বলছি। আই হোপ এতখানি সবার কাছে ক্লিয়ার। ওকে, আই হোপ এতখানি সবার কাছে ক্লিয়ার সবার কাছে এতটা, ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই?
তাহলে আমরা দুই রকমের কোয়ান্টিটি সম্পর্কে শিখলাম, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি অ্যান্ড আমাদের ডিরাইভড কোয়ান্টিটি। তাহলে এবার এই যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি সেগুলো কারা কারা, আমাদের ফান্ডামেন্টাল কোয়ান্টিটি সেগুলো কারা কারা, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হচ্ছে আমাদের তিনটে রয়েছে, তিনটে আমাদের কাছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি রয়েছে। ওকে, তিনটে আমাদের কাছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি রয়েছে। কি কি? এক নম্বর হচ্ছে লেন্থ বা দৈর্ঘ্য, দুই নাম্বার কি, দুই নাম্বার হচ্ছে ভর বা মাস, আর তিন নাম্বার কি, তিন নাম্বার হচ্ছে আমাদের টাইম বা সময়। এগুলোর আশা করি বাংলা বলার প্রয়োজন নেই, তাই না? তাহলে আমাদের ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কোনগুলো? সেগুলো হচ্ছে লেন্থ, মাস, টাইম, বা মাস, লেন্থ, টাইম। এই তিনটে হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। আর ডিরাইভড কোয়ান্টিটি কোনগুলো? এগুলোকে ব্যবহার করে আমরা যেই কোয়ান্টিটি ব্যবহার করছি, এক্সাম্পল ধরুন আমাদের ভেলোসিটি। ভেলোসিটি কি হয়? ভেলোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ভেলোসিটি মানে কি? একক সময়ে কতখানি সরণ হয়, তাই না? ডিসপ্লেসমেন্ট পার ইউনিট টাইম। তাহলে এক্ষেত্রে ভেলোসিটি সেটা কি? সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এবার ভেলোসিটি যদি ডিসপ্লেসমেন্ট বাই টাইম হয়, তার মানে ভেলোসিটি কার কার উপর ডিপেন্ড করছে? এক তো ডিসপ্লেসমেন্টের উপর ডিপেন্ড করছে, দুই কি, দুই টাইমের উপর ডিপেন্ড করছে। ডিসপ্লেসমেন্ট মানে কি? সেটা হচ্ছে একটা লেন্থ, আর টাইম মানে কি? টাইম মানে হচ্ছে টাইম। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি দেখি, এটা লেন্থের উপর ডিপেন্ড করছে আর টাইমের উপর ডিপেন্ড করছে, তার মানে ভেলোসিটি সেটা আমাদের কয়েকটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে। তার মানে ভেলোসিটি কি? ভেলোসিটি হচ্ছে একটা ডিরাইভড কোয়ান্টিটি। স্যার আরেকটা এক্সাম্পল বলো। আরেকটা এক্সাম্পল, কথার কথা, ফোর্স। ফোর্স কি? ফোর্স আমাদের হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশন। মাস তো নিজেই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হয়ে গেল, অ্যাক্সিলারেশন আবার কার উপর ডিপেন্ড করবে? ভেলোসিটি আর টাইমের উপর। ভেলোসিটি আবার ডিপেন্ড করছে ডিস্টেন্স আর টাইমের উপর। তার মানে আলটিমেটলি সবাই গিয়ে ফান্ডামেন্টাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে। বলো এতটুকু সবার কাছে বোঝা গেছে? এগুলো একদম বেসিক বাচ্চাদের জিনিস, তাই না? বলো এতখানি কি সবাই বুঝতে পারলে? তাহলে আমরা কি কি সম্পর্কে শিখলাম? আমরা শিখলাম যে ফিজিক্যাল কোয়ান্টিটি কি হয়, ফিজিক্যাল কোয়ান্টিটির আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ শিখলাম এবং সেই টাইপগুলো নিয়ে কথা বললাম। ফিজিক্যাল কোয়ান্টিটির আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ শিখলাম এন্ড সেই টাইপগুলো নিয়ে কথা বললাম। ইয়েস, ভলিউম একটা আমাদের ডিরাইভড কোয়ান্টিটি, একদম ঠিক। ওকে, তো এতখানি আই হোপ সবার কাছে ক্লিয়ার। ওকে স্যার, নিটের জন্য এখান থেকে ফিজিক্স পড়লে হবে? যেই পার্টগুলো আমি তোমাদের পড়াবো, ঠিক আছে, ওকে, যেই পার্টগুলো আমি পড়াবো সেটা তো তোমাদের 100% ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু জেনপাস ইউজিতে যেরকম আমরা মানে ফিজিক্সটাকে সিলেক্টিভ উপায়ে পড়তে পারি, নিটে তো তুমি সিলেক্টিভ উপায়ে পড়লে হবে না, কারণ তোমার তিনটাই সাবজেক্ট থাকে, ফিজিক্সেরও ইম্পর্টেন্স অনেকখানি। তো যেই টপিকগুলো আমি পড়াচ্ছি সেটা তো তোমার কভার হয়ে যাবে, বাকি টপিকগুলো নিজেকে পড়তে হবে। ওকে, চলো, সবাই বলছো যে বোঝা গেছে, তাই তো? আচ্ছা, এবার এই যে ডিরাইভড কোয়ান্টিটি, ঠিক আছে, ফোর্সটা আরেকবার বলো। এই ফোর্সটা কি হলো? দেখো, এই যে ফোর্স কি হয়? ফোর্স হয় হচ্ছে আমাদের মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? মাসটা তো মাসই থাকলো, ওকে, আরে ভাই, মাস ইনটু অ্যাক্সিলারেশন, মাস, অ্যাক্সিলারেশন আমরা লিখতে পারি ভেলোসিটি বাই টাইম। ভেলোসিটিকে আবার তুমি এইভাবে লিখতে পারবে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটা চলে আসবে হচ্ছে ফোর্স। কি চলে আসবে? ফোর্স আমাদের, সেটাও আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির সাথে রিপ্রেজেন্ট করে নিতে পারছি। ওকে, সঞ্চারী বলছে হ্যালো স্যার, আমিও নিয়ে নিয়েছি। আচ্ছা, তুমিও এই ব্যাচ নিয়ে নিয়েছো, সাবাস। চলো, তাহলে আমরা এতখানি বুঝে গেছি। এবার এতখানি বোঝার পর নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা কি? সেটা হচ্ছে, ঠিক আছে, ওকে, সেটা হচ্ছে, দেখো সঞ্চারী এখন থেকে ক্লাসে মন দাও, ঠিক আছে? ওকে, চলো, তো এবার নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা কি? সেটা হচ্ছে ডাইমেনশন বা মাত্রা। এন্ড এখান থেকে পরীক্ষায় কোশ্চেন আসে, তাই সবাই খুব মন দিয়ে শুনবে। তাহলে এবার আমরা কি নিয়ে কথা বলবো? এবার আমরা কথা বলবো ডাইমেনশন বা মাত্রা নিয়ে। ওকে, তাহলে এবার আমরা কি নিয়ে কথা বলবো? এবার আমরা কথা বলবো হচ্ছে ডাইমেনশন বা মাত্রা নিয়ে। এবার ডাইমেনশন বা মাত্রা কি হয়? খুব মন দিয়ে আমার কথাটা শুনবে। যে আমরা যখন একটা ডিরাইভড কোয়ান্টিটি বা একটা লব্ধ রাশির কথা বলছি, আমরা যখন একটা ডিরাইভড কোয়ান্টিটি বা একটা লব্ধ রাশির কথা বলছি, সেই ডিরাইভড কোয়ান্টিটিকে সেটা আমাদের বিভিন্ন যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি তাদের উপর ডিপেন্ড করবে। আমাদের যে ডিরাইভড কোয়ান্টিটি গুলো, সেই ডিরাইভড কোয়ান্টিটি গুলো কি হবে? সেই ডিরাইভড কোয়ান্টিটি গুলো আমাদের যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি গুলো রয়েছে, সেই ফান্ডামেন্টাল কোয়ান্টিটি গুলোর উপর ডিপেন্ড করবে। এবার ডিরাইভড কোয়ান্টিটি গুলো যদি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি গুলোর উপর ডিপেন্ড করে, তারা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি গুলোর উপর কিভাবে ডিপেন্ড করছে সেটাকে যদি আমি রিপ্রেজেন্ট করতে চাই, আমি কি বললাম? যে डिराइव्ड क्वांटिटी गुलो फंडामेंटल क्वांटिटी गुलोर ऊपर कैसे डिपेंड कर रहा है, अगर वो मैं रिप्रेजेंट करना चाहूँ তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি গুলোকে কত পাওয়ারে লিখছি, কত পাওয়ারে রেজ করছি, টু হাউ মাচ পাওয়ার আই এম রেজিং देम, ইট ইজ নোন অ্যাজ ডাইমেনশন। ওকে, to represent the derived quantities at which power we have to raise the fundamental quantities is known as
কি নোন অ্যাজ ডাইমেনশন। ওকে, তাহলে ডাইমেনশন জিনিসটা কি হয় বুঝলো সবাই? একবার জলদি সে বলে ফেলো যে ডাইমেনশন জিনিসটা কি হয়, সবাই বুঝলো কিনা? ডাইমেনশন জিনিসটা কি, যে আমরা যদি কোনো একটা লব্ধ রাশিকে বা কোনো একটা ডিরাইভড কোয়ান্টিটিকে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলোর সাহায্যে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে সেই ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলোকে কত পাওয়ারে রেইজ করতে হচ্ছে সেটাকেই আমরা কি বলি? সেটাকেই আমরা বলি হচ্ছে এক্ষেত্রে, সেটাকেই আমরা কি বলি? সেটাকেই আমরা বলি হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি। সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটি, সরি সেটাকে আমরা বলি হচ্ছে ডাইমেনশন। ঠিক আছে, মানে ডিরাইভড কোয়ান্টিটিগুলো রিপ্রেজেন্ট করার জন্য কত পাওয়ার রেইজ করছি সেটাকে আমরা বলছি হচ্ছে ডাইমেনশন, বা বাংলায় এটাকে কি বলে? বাংলায় এটাকে বলে হচ্ছে মাত্রা। ওকে, বাংলায় এটাকে কি বলে? বাংলায় এটাকে বলে হচ্ছে মাত্রা। ওকে, হ্যাঁ কি বললাম? বর্ষা, अच्छा वर्षा बोधहय একটু হিন্দিতে ভালো বোঝে, ওকে একবার হিন্দিতে বলে দিই। ठीक है वर्षा, सपोज कि तुम क्या करना चाह रही हो, तुम जो डिराइव्ड क्वांटिटीज है उनको फंडामेंटल क्वांटिटीज के मदद से तुम रिप्रेजेंट करना चाह रही हो, तो जो फंडामेंटल क्वांटिटीज है उनको हमें कितने पावर पे लिखना पड़ेगा वही डायमेंशन समझाता है। ठीक है, तो मैं कुछ एग्जांपल्स देता हूं, उससे तुम्हें और क्लियर हो जाएगा। तो देखो তাহলে আমরা কি জিনিস হচ্ছে সেটা আমরা বুঝে গেলাম। ওকে, আচ্ছা এবার 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 এখানে এই যে ডাইমেনশন, এবার এই যে ডাইমেনশন সেটা আমরা একদম বেসিক উদাহরণ নিয়ে স্টার্ট করব, একটা বেসিক এক্সাম্পল নিয়ে আমরা এখানে স্টার্ট করব। ওকে, এবার বেসিক এক্সাম্পল নিয়ে আমরা এখানে স্টার্ট করব যে যে কি বেসিক এক্সাম্পল নিয়ে আমরা স্টার্ট করব? আমাদের যে মাস, সেই মাসের ডাইমেনশন কত? দেখো যেগুলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি তাদের তো আমরা কিছু একটা ধরে নিয়েছি ডাইমেনশন, তাহলে মাসের ডাইমেনশন আমরা ধরে নিয়েছি এম। আমাদের যে লেন্থের ডাইমেনশন আমরা কত ধরে নিয়েছি? এল। আমাদের যে টাইম, সেই টাইমের ডাইমেনশন আমরা ধরে নিয়েছি কত? টাইমের ডাইমেনশন আমরা ধরে নিয়েছি টি। এন্ড এর সাথে সাথে দেখো আমরা এসআই পদ্ধতি যখন শিখেছিলাম, তোমরা সবাই এসআই একক পদ্ধতি সম্পর্কে শিখেছিলে। এসআই একক পদ্ধতিতে মনে করো আমাদের কি কতগুলো এক্সট্রা ফান্ডামেন্টাল রাশি ধরে নেওয়া হয়েছিল না? যে এমকেএস পদ্ধতিতে তিনটেই ছিল, দৈর্ঘ্য, ভর, সময়। কিন্তু এসআই পদ্ধতিতে আমাদের তড়িৎ প্রবাহ মাত্রা, উষ্ণতা, তারপরে হচ্ছে আমাদের অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, লুমিনাস ইন্টেন্সিটি, এগুলো আরো কিছু এক্সট্রা কি করা হয়েছিল? আমাদের কিন্তু এক্সট্রা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ধরে নেওয়া হয়েছিল। তো সিমিলারলি আমরা তাদেরও কি করছি? তাদেরও কিন্তু এক্ষেত্রে আমরা মাত্রাগুলো ধরে নিতে পারি। যেরকম আমরা যদি বলি যে কারেন্ট, ওকে, কারেন্টের মাত্রা কত? কারেন্টের মাত্রা হচ্ছে আমাদের, আমরা এ, আবার কোনো কোনো জায়গায় সেটা আইও লিখতে পারে। তো আপাতত এগুলো আমরা পরে প্র্যাকটিস করতে করতে চলে আসবে, এখন শুরুতেই আমি এতগুলো বললে অনেকে কনফিউজ হয়ে যেতে পারে, তাই এখন আর আমি সেটাকে ইনক্লুড করছি না। আমরা জাস্ট এই নর্মাল তিনটে নিয়ে আগাচ্ছি। ওকে, কিন্তু মাথায় রাখবে কারেন্ট যখন বলবে, কারেন্টের কিন্তু মাত্রা বা ডাইমেনশন হচ্ছে আইদার এ অথবা আই। এবার কোয়েশ্চেনে কোনটা দিচ্ছে বা তুমি যখন কোয়েশ্চেন বা সলভ করছো সেখানে কোনটা দিচ্ছে সেটা সেই হিসেবে করবে, কিন্তু আপাতত আমি ধরো এই তিনটে নিয়ে আগাচ্ছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। তাহলে এবার ঠিক আছে, এবার 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 দেখো যে আমাদের মাস, লেন্থ, টাইম, এই তিনটাকে আমরা কি করছি? এই তিনটাকে আমরা কি বলছি? এই তিনটের যে রাশিগুলো মানে মাত্রাগুলো, সেগুলো আমরা কি কি বলছি? এম, এল, টি। ভরের মাত্রা হচ্ছে এম, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, এবং সময়ের মাত্রা কত? সময়ের মাত্রা হচ্ছে টি। আর তাহলে এবার আমি যদি কোনো একটা লব্ধ রাশি নেই, লব্ধ রাশি আমি কি নিচ্ছি? লব্ধ রাশি ধরো আমি নিলাম হচ্ছে ভেলোসিটি। ওকে, লব্ধ রাশি আমি কি নিচ্ছি? লব্ধ রাশি আমি নিচ্ছি হচ্ছে ভেলোসিটি। ওকে, লব্ধ রাশি আমি কি নিচ্ছি? লব্ধ রাশি আমি নিচ্ছি হচ্ছে ভেলোসিটি। তাহলে লব্ধ রাশি হিসেবে আমি যদি ভেলোসিটি বা বেগ নিই, তাহলে সেই যে বেগ, সেই বেগের মাত্রা আমি লিখতে গেলে কত হবে বলতো? বেগ কি হয়? বেগ হয় হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, এটা আমরা সবাই জানি। এবার ডিসপ্লেসমেন্টের মাত্রা লিখবো বাই টাইমের মাত্রা লিখবো। তাহলে এখানে ডিসপ্লেসমেন্টের মাত্রা কত হবে? ডিসপ্লেসমেন্ট কি? সেটা একটা দৈর্ঘ্য, সেটা একটা লেন্থ, তাহলে লেন্থের যা মাত্রা ডিসপ্লেসমেন্টের মাত্রা সেম হবে। আর নিচে কি আসবে? নিচে আসবে হচ্ছে টাইমের মাত্রা। নিচে আসবে কি? নিচে আসবে হচ্ছে টাইমের মাত্রা। তাহলে এটা ইকুয়াল টু কত হবে? এটা ইকুয়াল টু হয়ে যাবে এল টি পাওয়ার মাইনাস ওয়ান। এটা ইকুয়াল টু কত হয়ে যাবে? এটা ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে এল টি পাওয়ার মাইনাস ওয়ান। তার মানে এখানে আমরা কি করলাম দেখো, এখানে আমরা যখন ভেলোসিটিটাকে রিপ্রেজেন্ট করছি কাদের রেসপেক্টে? ফান্ডামেন্টাল কোয়ান্টিটি গুলোর রেসপেক্টে, তখন আমরা এখানে কি করছি? এই যে ভেলোসিটি, সেটাকে আলটিমেটলি দেখো আমি আমাদের যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি গুলো তাদের রেসপেক্টে কি পাচ্ছি? এল টি পাওয়ার মাইনাস ওয়ান। তার মানে এখান থেকে আমি কি বলে দিতে পারবো? আচ্ছা, তার মানে এটা কি হয়? তার মানে এটা
দৈর্ঘ্যের ওপর 1 পাওয়ার ডিপেন্ড করছে এবং টাইমের ওপর -1 পাওয়ারে ডিপেন্ড করছে। তাহলে আমি কি করলাম, আমি ফান্ডামেন্টাল কোয়ান্টিটিগুলোর রেসপেক্টে এটা কিরকম কি হচ্ছে আমাদের কোয়ান্টিটিটা সেটার একটা আইডিয়া পেয়ে গেলাম। তাহলে এটাই কি, এই যে এল টি পাওয়ার -1 পেলাম, তাহলে এই যে এল টি পাওয়ার -1, তাহলে এটাই কি হবে, এটাই কিন্তু আমাদের এই যে ভেলোসিটি বা বেগ তার মাত্রা হয়ে যাবে। তাহলে মাত্রা জিনিসটা কি হয় সেটা কি বোঝা গেল? একদম বেসিক, তাই না? মাত্রা জিনিসটা কি হয় সেটা আমরা বুঝতে পারলাম। ওকে, আচ্ছা, এবার নেক্সট আমাদের কিসের মাত্রা? চলো নেক্সট আমরা এক কাজ করি, ত্বরণ বা আমাদের অ্যাক্সিলারেশনের মাত্রা বের করি। ঠিক আছে, অ্যাক্সিলারেশনের মাত্রা আমি শুধু এ দিয়েই লিখছি। তোমরা সবাই জানো যে এ মানে ত্বরণ হয়, তাই না? সবাই তোমরা ক্লাস 12 দিয়ে এসছো। ওকে স্যার, টার্মগুলো একটু বেঙ্গলিতে বললে ভালো হতো। বেঙ্গলিতে তো বলছি জিৎ, আমি তো প্রত্যেকটা টার্মই বাংলায় বলছি, নোটিস করছো না? আমি এখানে ভেলোসিটিকেও বেগ বলেছি, ডিসপ্লেসমেন্টকেও সরণ বলেছি, টাইমকেও সময় বলেছি। ওকে, বাংলায় তো বলছি, একটু মন দিয়ে শোনো, বুঝলে? হয়তো আমি বলছি, তুমি হয়তো ফ্লোতে মিস করে গেছো বাংলা টার্মগুলো, আর একটু মন দিয়ে শোনো, দেখবে আমি বাংলা টার্ম প্রত্যেকটা সাথে সাথেই বলে চলছি। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি অ্যাক্সিলারেশন বা ত্বরণের মাত্রা বের করতে চাই, তাহলে আমাদের অ্যাক্সিলারেশন কিসের উপর ডিপেন্ড করে? অ্যাক্সিলারেশন মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। অ্যাক্সিলারেশন মানে কি, যে আমাদের বেগের পরিবর্তনের হার। তার মানে এটা অ্যাক্সিলারেশন, সেটা কি হবে, বেগের মাত্রা বাই টাইমের মাত্রা। এবার ভেলোসিটির মাত্রা কত গো? ভেলোসিটির মাত্রা হচ্ছে এল টি পাওয়ার -1, আর টাইমের ডাইমেনশন সেটা হচ্ছে টি। তাহলে আলটিমেটলি কত আসবে? এল টি পাওয়ার -2। আলটিমেটলি কত আসবে? আলটিমেটলি আসবে হচ্ছে এল টি পাওয়ার -2। তাহলে এখান থেকে আমরা যে অ্যাক্সিলারেশন সেটার ডাইমেনশন কত পেয়ে গেলাম? সেটার ডাইমেনশন আমরা পেয়ে গেলাম হচ্ছে এক্ষেত্রে কত? সেটার ডাইমেনশন আমরা পেয়ে গেলাম হচ্ছে এল টি পাওয়ার -2। ওকে স্যার, এম অ্যান্ড ভি মানে কি জানতে চাচ্ছ তুমি? এম অ্যান্ড ভি কোথায় লিখেছি, কি জানতে চাচ্ছ? এম অ্যান্ড ভি। চল নেক্সট আমরা অ্যাক্সিলারেশন যদি বুঝি, নেক্সট আমরা কি নিয়ে কথা বলছি? নেক্সট ধরো তোমরা আমাকে বলো হচ্ছে যে ফোর্সের ডাইমেনশন কত হবে। নেক্সট তোমরা আমাকে বলো যে ফোর্সের ডাইমেনশন কত হবে। ফোর্স মানে হচ্ছে বল, বলের মাত্রা কত। তোমরা আমাকে কিসের উত্তর দেবে? যে বলের মাত্রা কত হয়, ফোর্সের ডাইমেনশন কত, বলের মাত্রা কত হয়। জলদি সে তোমরা আমাকে হিসাব করে নিয়ে বলো। ওকে, যে বলের মাত্রা কত, হোয়াট ইজ দ্য ডাইমেনশন অফ ফোর্স। এবার অনিন্দিতা উত্তর দিয়ে দিয়েছে, হ্যাঁ, মোহনা উত্তর দিয়ে দিয়েছে, তৃষা উত্তর দিয়েছে, বাকি দেখি কারা কারা উত্তর দিচ্ছে। চলো আমরা করা স্টার্ট করি। ফোর্স মানে কি হয়, দেখো আমরা নিউটনের সেকেন্ড ল থেকে শিখেছি যে ফোর্স মানে কি হয়, মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে মাসের ডাইমেনশন আর অ্যাক্সিলারেশনের ডাইমেনশন, যে ভর আর ত্বরণের মাত্রা, তাই তো? তাহলে ভরের মাত্রা কত, সেটা তো এম, আর ত্বরণের মাত্রা এক্ষুনি বের করেছি এল টি পাওয়ার -2। তাহলে ফোর্সের মাত্রা কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে এম এল টি পাওয়ার -2। ওকে, সেটা কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে হচ্ছে এম এল টি পাওয়ার -2। এবার নেক্সট আমরা যদি বলি যে এখানে এক কাজ করো বন্ধুরা, তোমরা আমাকে ওয়ার্কের ডাইমেনশন বলো। তোমরা আমাকে কি বলো? তোমরা আমাকে বলো হচ্ছে ওয়ার্কের ডাইমেনশন। ওকে, তোমরা আমাকে বলো হচ্ছে ওয়ার্কের ডাইমেনশন বা আমাদের কার্যের মাত্রা কত, সেটা তোমরা আমাকে জলদিসে বলে ফেলো। ঠিক আছে, ওকে, যে কার্যের মাত্রা কত, ওয়ার্ক বা কার্যের মাত্রা কত, সেটা তোমরা আমাকে জলদিসে বলে ফেলো। ঠিক আছে, ওকে, কার্য বা ওয়ার্কের মাত্রা কত। 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 ওকে, তাহলে কার্য বা ওয়ার্কের মাত্রা কত? দেখো, কার্য কত, কার্য মানে হচ্ছে আমরা জানি বল ইনটু সরণ, তাহলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, এটাই তো কার্য হয়। তাহলে আমাদের কার্যের মাত্রা কি তো হবে? ফোর্সের মাত্রা ইনটু ডিসপ্লেসমেন্টের মাত্রা। ফোর্সের মাত্রা এখনই বের করেছি এম এল টি পাওয়ার -2, আর আমাদের ডিসপ্লেসমেন্টের মাত্রা সেটা কত? এল। তাহলে আলটিমেটলি কত হয়ে যাবে? এম এল স্কোয়ার টি পাওয়ার -2, এম এল স্কোয়ার টি পাওয়ার -2। এটা কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে আমাদের কার্যের মাত্রা। চলো আমরা যদি আরেকটা বের করার চেষ্টা করি, আমরা যদি আরেকটা
চেষ্টা করি, এতক্ষণ বাচ্চাদের জিনিস হচ্ছিল। এবার দেখি কে কে বের করতে পারে। বোলসম্যান কনস্ট্যান্ট, ওকে, বোলসম্যান কনস্ট্যান্ট, এটার ডাইমেনশন বের করো। চলো, বোলসম্যান কনস্ট্যান্টের ডাইমেনশন বের করে বলো। আমাদের যে বোলসম্যান ধ্রুবক সেটার ডাইমেনশন বের করে বলো, যে বোলসম্যান কনস্ট্যান্ট বা বোলসম্যান ধ্রুবকের ডাইমেনশন কত হয়। চলো জলদি সে। বোলসম্যান কনস্ট্যান্ট কত হয়? কয়েকজন বলছে ডাইমেনশন লেস। না না, বোলসম্যান কনস্ট্যান্টের ডাইমেনশন আছে। ওকে, বোলসম্যান কনস্ট্যান্টের ডাইমেনশন আছে। ওকে স্যার, ওয়ার্কের মাত্রাটা আরেকবার বলো। তোমরা বের করতে থাকো, আমি ওকে ওয়ার্কের মাত্রাটা বুঝিয়ে দিই। দেখো, ওয়ার্ক মানে কি হয়, কার্য মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। এবার ফোর্সের মাত্রা এই যে এক্ষুনি তোমরা বের করলে, সেটা আমরা লিখলাম। আর ডিসপ্লেসমেন্ট মানে কি, সরণ মানে হচ্ছে একটা দৈর্ঘ্য, তাহলে সেই ক্ষেত্রে সেটার মাত্রা হবে এল। তাহলে এম এল ইন্টু এল মানে এল স্কোয়ার আর টি পাওয়ার -2। ওকে, এবার তাহলে আমাদের বোলসম্যান কনস্ট্যান্ট সেটা কিন্তু ডাইমেনশনলেস নয়, সেটার একটা মাত্রা রয়েছে। ওকে, মৌসুমী এই ভুলটা কিন্তু আমি এক্সপেক্ট করিনি, ঠিক আছে। ওকে, আমাদের যে বোলসম্যান কনস্ট্যান্ট সেটার তুমি মাত্রাটা ভুল বলতে, ডাইমেনশনলেস কে বললো? হ্যাঁ, আমাদের বোলসম্যান কনস্ট্যান্ট সেটা কিন্তু ডাইমেনশনলেস নয়। আমাদের ডাইমেনশনলেস কোয়ান্টিটি কোনগুলো? যেহেতু ডাইমেনশনলেস এর কথাটা এখনই তোমরা তুলে নিলে, তাহলে আমি একবার বলেই দিই, ডাইমেনশনলেস কোয়ান্টিটি কোনগুলো? যখন দুটো সেম টাইপের রাশির অনুপাত হয়, যখন দুটো সেম টাইপ অফ কোয়ান্টিটির রেশিও হয়, তখন সেটা ডাইমেনশনলেস হয়। যেরকম হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি বা আমাদের আপেক্ষিক ঘনত্ব। আপেক্ষিক ঘনত্ব কি হয়? দুটো ঘনত্বের অনুপাত, তাহলে সেটা ডাইমেনশনলেস হয়। আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা কি? সেটা দুটো ভেলোসিটির রেশিও, তাহলে সেটাও কি? সেটাও হচ্ছে আমাদের ডাইমেনশনলেস। বাট বোলসম্যান কনস্ট্যান্ট সেটা কিন্তু ডাইমেনশনলেস নয়। ওকে, বোলসম্যান কনস্ট্যান্ট সেটা কিন্তু ডাইমেনশনলেস নয়। বোলসম্যান কনস্ট্যান্ট এটা কি হয়? এটা হয় হচ্ছে এনার্জি বাই কত? বাই হচ্ছে টেম্পারেচার। ওকে, এটা কত হয়? এটা হয় হচ্ছে আমাদের এনার্জি বাই টেম্পারেচার। বোলসম্যান কনস্ট্যান্ট কত হয়? এটা হয় হচ্ছে এনার্জি বাই টেম্পারেচার। তাহলে এবার বের করো দেখি, এবার বের করো দেখি, এবার জলদি সে বের করে ফেলো। ঠিক আছে, এবার জলদি সে বের করে ফেলো যে আমাদের বোলসম্যান কনস্ট্যান্ট তাহলে কত হচ্ছে। আমাদের বোলসম্যান কনস্ট্যান্ট কত হচ্ছে? হ্যাঁ, অনেকে ঠিক দিয়েছো, অনেকে ঠিক দিয়েছো। ঠিক আছে, অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেলও তো ডাইমেনশনলেস। ইয়েস তৃষা, ওকে, অনেকে ঠিক উত্তর দিয়েছো। ওকে, অনেকে ঠিক উত্তর লিখেছো, কিন্তু এত স্পিডে কমেন্ট যাচ্ছে, সবারটা হয়তো চোখে পড়েনি। ওকে, তো এই ক্ষেত্রে বলো যে আমাদের এটা কত হয়? এটা হয় হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট, সেটা হয় হচ্ছে এনার্জি বাই টেম্পারেচার। ওকে, তাহলে এনার্জি বাই টেম্পারেচার যদি হয়, ওকে, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো? এখান থেকে আমরা বলতে পারবো এনার্জি কত? এনার্জি হচ্ছে আমাদের এম এল স্কোয়ার T-2। স্যার কোথার থেকে পেলেন এনার্জি? দেখো, তোমরা 12 দিয়ে এসছো, অ্যাটলিস্ট এতটুকু তো সবাই জানো যে এনার্জি আর ওয়ার্ক একই জিনিস হয়। এনার্জি আর ওয়ার্ক একই জিনিস হয়, তাহলে এক্ষুনি আমরা ওয়ার্কের ডাইমেনশন বের করেছিলাম, তাহলে সেটাকেই জাস্ট লিখে দিলাম, সেটাকেই জাস্ট লিখে দিলাম। নিচে কত চলে আসবে? টেম্পারেচার। আমি কি বলেছিলাম? ওই যে এসআই পদ্ধতিতে আমি এক্সট্রা যে কোয়ান্টিটি গুলো নিয়েছিলাম তাদেরকেও ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ধরেছি। তাহলে টেম্পারেচারের ডাইমেনশন কত? দেখো, কোনো কোনো বইতে লেখা থাকে থিটা, কোনো কোনো বইতে লেখা থাকে কে। তোমাদেরকে পরীক্ষায় যেটা দেবে তোমরা সেটা করে নেবে, আপাতত আমি কে লিখে চলছি। তাহলে এটা কত আসছে? এটা আসছে এম এল স্কোয়ার T-2 K-1। ওকে, এম এল স্কোয়ার T-2 K-1। ওকে, আচ্ছা, এবার এনার্জি আর ওয়ার্কের ডাইমেনশন তো সেম। ইয়েস ইয়েস অঙ্কিতা, ওকে। এবার এই যে বোলসম্যান কনস্ট্যান্ট, এর সাথে মাথায় রাখবে এনট্রপি। ওকে, এনট্রপি
এনট্রপি আর বোলসম্যান কনস্ট্যান্টের ডাইমেনশন সেম হয়, একদম সেম হয়। এনট্রপি অ্যান্ড বোলসম্যান কনস্ট্যান্টের ডাইমেনশন সেম হয়। অ্যান্ড তোমরা যেহেতু পরীক্ষা দিতে যাচ্ছ জেনপাস ইউজি পরীক্ষাটা ডাব্লিউবিজেই বোর্ড করায়, তাই ডাব্লিউবিজেইতে কিরকম কোয়েশ্চেন আসে না আসে সেটাও কিন্তু আমাদেরকে নোটিস করতে হবে। অ্যান্ড এই যে বোলসম্যান কনস্ট্যান্ট আর এনট্রপির যে ডাইমেনশন সেম, এই জিনিসটাকে মাথায় রেখেই আমাদেরকে ডাব্লিউবিজেই বোর্ড একটা প্রশ্ন দিয়ে দিয়েছে। ডাব্লিউবিজেই বোর্ডও জানে যে 90% বাচ্চা জানে না যে বোলসম্যান কনস্ট্যান্টের ডাইমেনশন কত হয়। অ্যান্ড সেই কোয়েশ্চেনটার মধ্যে এমন কোয়েশ্চেন দিয়েছিল যে বোলসম্যান কনস্ট্যান্টও আছে, এনট্রপিও আছে। এবার ভাবো তাহলে 180% লোক কি জানে না? না, আলটিমেটলি ম্যাক্সিমাম বাচ্চা কাচ্চাই বোলসম্যান কনস্ট্যান্টের মাত্রাও জানে না, এনট্রপির মাত্রাও জানে না। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে ওরা যদি অ্যাটলিস্ট এইটুকু জানতো যে এদের দুজনের মাত্রাটা একই হয়, তাহলেই ওই কোয়েশ্চেনটা সলভ হয়ে যেত। বুঝতে পারলে? মাত্রা জানার প্রয়োজনই ছিল না। কোয়েশ্চেনটা আমি তোমাদের দেখাবো যদি আজকে আমি কোয়েশ্চেনটা এনে থাকি। ওকে, বুঝতে পারলে? ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে মৌসুমী। ওকে, আচ্ছা, এবার এই এনট্রপি সেটা অ্যাকচুয়ালি কত হয়? দেখো আমাদের বোলসম্যান কনস্ট্যান্ট সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে হলো আমাদের এনার্জি বাই টেম্পারেচার। আর আমাদের এনট্রপি কত হয়? এনট্রপি হয় হচ্ছে আমাদের হিট বাই টেম্পারেচার। এনট্রপি কি হয়? হিট বাই টেম্পারেচার। তাহলে এনার্জি কি? এনার্জিও তো মানে এনার্জি, আর এখানে হিট। হিট কি? হিট তো ওয়ান টাইপ অফ এনার্জি, তাই না? তার মানে তুমি বুঝতেই পারছো এই দুটো সেম জিনিস। ওকে, এনট্রপি আর বোলসম্যান কনস্ট্যান্টের ডাইমেনশন কি হয়? সেম হয়। বলো এতখানি কি সবার কাছে ক্লিয়ার? আমি কি ডাইমেনশন সবার কাছে ক্লিয়ার করতে পেরেছি? আমি কি ডাইমেনশন সবার কাছে ক্লিয়ার করতে পেরেছি? এই যে তোমরা আমাদের ড্রিম ব্যাচে ভর্তি হলে যে কিছু তো একটু শিখবো, তো সেখান থেকে কি শিখতে পারলে? ওকে স্যার, ফোর্স কনস্ট্যান্ট কি সেম? তুমিই বলো, তুমি ওটা বের করো। ঠিক আছে, ওকে তৃষা, তুমি ওটা বের করে দেখ, বলো দেখি। ওটা না হয় তোমার হোমওয়ার্ক থাকুক। ঠিক আছে, এন্ড তোমরা যারা যারা টেলিগ্রাম গ্রুপ জয়েন করোনি, দেখবে তোমাদের কোর্স সেকশনে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে। সমস্ত গ্রুপের লিঙ্কগুলো যদি এখনো না এসে থাকে আস্তে আস্তে দিয়ে দেবে, আজকে কালকের মধ্যেই দিয়ে দেবে। তো তোমরা কিন্তু সবাই টেলিগ্রাম জয়েন করে নেবে, সেখানে ডিসকাশন করবে সবাই একটা আরেকটা কোয়েশ্চেন। এই যে যেরকম তৃষা একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, ও কোয়েশ্চেনটা এখন নিজে হোমওয়ার্ক করে নিজে পাঠাবে। ও যদি না পারলো, বাকিরাও সেটা প্র্যাকটিস করবে, তাহলে না আসবে মজা। তারপর যেটা থাকছে, যেটা কেউ পারছে না, সেটা না হয় আমরা সলভ করবো। তাহলে কি হবে যে প্রচুর কোয়েশ্চেন আমরা করতে পারবো। ভাবো একটা বাচ্চাদের কোয়েশ্চেন, যেটা মানে হতেই পারে যে কোনো একটা সোজা কোয়েশ্চেন, কিন্তু কোনো কারণে এই মুহূর্তে তুমি পারছো না, কিন্তু সেটা ধরো তুমি জানো যে গ্রুপে দিলে পারে আরো 50 জন সেটা পারবে, তাহলে সেটা স্যারকে দিয়ে মানে স্যারের ব্যান্ডউইথটা ইউজ করে লাভ নেই না। বুঝতে পারলে? ওকে চলো, তাহলে এটা আমরা আই গেস বুঝতে পারলাম। তাহলে এটা যদি আমরা বুঝে যাই, এবার নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডাইমেনশনাল অ্যানালাইসিস। ওকে, আমরা নেক্সট যেটা নিয়ে কথা বলবো, স্যার আমার টেক্সটটা দেখে নিন। ঠিক আছে, সময় করে একটু দেখে নেবো। ঠিক আছে, ওকে চলো দেখো, নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা কি? সেটা হচ্ছে ডাইমেনশনাল অ্যানালাইসিস। ডাইমেনশনাল অ্যানালাইসিস, এবার এই ডাইমেনশনাল অ্যানালাইসিস জিনিসটা কি? আমাদের ডাইমেনশনাল অ্যানালাইসিস জিনিসটা কি? ওকে, আমাদের যে ডাইমেনশনাল অ্যানালাইসিস সেই জিনিসটা কি? ডাইমেনশনাল অ্যানালাইসিস বা মাত্রা বিশ্লেষণ, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট জিনিস। অ্যান্ড এখান থেকে দেখো, এখানে অনেক কিছু পড়া যায়, কিন্তু আমরা কি পড়বো? আমরা পড়বো হচ্ছে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। প্রিন্সিপাল অফ হোমোজেনিটি, তাহলে কি বলছি? যে আমাদের কাছে আমরা এখন কি নিয়ে আলোচনা করতে চলেছি? আমরা আলোচনা করতে চলেছি ডাইমেনশনাল অ্যানালাইসিস নিয়ে। এবং এই যে ডাইমেনশনাল অ্যানালাইসিস, তার মধ্যে আমরা কি পড়তে চলেছি? তার মধ্যে আমরা পড়তে চলেছি প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। এবার এই যে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি, এটাকে বাংলায় কি বলে? এটাকে বাংলায় বলে হচ্ছে সমমাত্রিক নীতি। ওকে, সমমাত্রিক নীতি। এবার এই সমমাত্রিক নীতি সেখানে কি বলেছে খুব ভালো করে শুনবে। অ্যান্ড পরীক্ষায় ধরে নাও এখান থেকে কোয়েশ্চেন আসার চান্স সব থেকে বেশি। ওকে, এই প্রিন্সিপাল অফ হোমোজেনিটি থেকে কোয়েশ্চেন আসার চান্স সব থেকে বেশি। তাহলে আমরা প্রিন্সিপাল অফ হোমোজেনিটি বা সমমাত্রিক নীতি নিয়ে এবার পড়তে চলেছি। এবার এই সমমাত্রিক নীতিটা কি বলেছে দেখো, বইয়ের ভাষা আমরা দেখতে যাব না। আমি তোমাকে যেই ভাষাটা বলবো, আমি তোমাকে যা বলবো তুমি সেইটুকু মাথায় রাখবে।
প্রিন্সিপাল অফ হোমোজেনিটি বা সমমাত্রিক নীতিতে বললো আমাদের কোনো একটা ইকুয়েশন বা আমাদের কোনো একটা সমীকরণ তখনই সঠিক হবে, আমাদের কোনো একটা ইকুয়েশন বা কোনো একটা সমীকরণ তখনই কারেক্ট হবে যদি সেই ইকুয়েশনটার বোথ সাইডে যতগুলো টার্ম আছে, একটা ইকুয়েশন তখনই কারেক্ট হবে ইফ সেই ইকুয়েশনটার বোথ সাইডে যতগুলো টার্ম আছে प्रत्येक टर्म में डायमेंशन सेम है। एक इक्वेशन तभी करेक्ट होगा अगर उसके बोथ साइड में जितने भी टर्म्स हैं अगर सबके डायमेंशन सेम होंगे तभी वो इक्वेशन सही हो सकता है, अदरवाइज दैट इक्वेशन विल बी रॉन्ग। ओके, a equation will only be correct if the dimensions of all the terms present in that equation are same। okay, বলো আর কোনো ভাষায় বলবো। ওকে দেখো তাহলে কি বলছি যে একটা সমীকরণ বা একটা ইকুয়েশন তখনই কারেক্ট হবে যদি তার উভয় পক্ষে যতগুলো টার্ম আছে প্রত্যেকটা টার্মের डायमेंशन सेम হয়। ঠিক আছে, अगर बोथ साइड में हर एक क्वांटिटी का डायमेंशन, हर एक क्वांटिटी नहीं सॉरी हर एक टर्म का डायमेंशन सेम आ रहा है, देन दैट इक्वेशन इज करेक्ट। ओके चलो क्लियर, বুঝেছো বুঝতে পারলে। ওকে মৌসুমী ওটাতে পুরো সেন্টেন্স আমি বলতে পারি না, বুঝতে পারি। ওকে বুঝতে পারলে, চলো হ্যাঁ কি বললাম যে আমাদের কোনো একটা সমীকরণ তখনই সঠিক হবে, কোনো একটা সমীকরণ তখনই সঠিক হবে যদি তার উভয় পাশে প্রত্যেকটা টার্মের মাত্রা কি হয়, প্রত্যেকটা টার্মের মাত্রা একই হয়। ওকে এবার এটা তো শুনলে একটু অপেক্ষা করো, আমি লিখবো কিছু উদাহরণ দেবো তাহলে আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, তোমাদেরকে একটা জিনিস বলছি যে যখন আমি কোনো একটা জিনিস বললাম ধরো না তুমি সেটা শুনে নিয়ে 80% বুঝতে পারলে, তাহলে আবার তুমি জিজ্ঞেস করবে যে স্যার আবার বলো, তুমি একটু অপেক্ষা করবে, আমি একটা এক্সাম্পল দেবো, তো সেই এক্সাম্পলটা দিলে দেখবে তুমি পুরোটা বুঝে যাবে। যখন আমি শেষ করছি তখন যদি না বোঝো তখন বলবে যে স্যার আরেকবার বলো। ওকে চলো, इंग्लिश क्लासेर वीडियोटा कोथाय पाबो बुझते पारछि ना, इंग्लिश वो तो इंग्लिश क्लास के साथ ही रास चला गया। चलो की करा जाबे, আরে তুমি ব্যাচের মধ্যে যাও, সেখানে কন্টেন্টে যাও, সেখানে দেখো সব সাবজেক্টে আলাদা আলাদা ফোল্ডার করা আছে, সেখানে ইংলিশ ফোল্ডারের মধ্যে পেয়ে যাবে। ওকে দেখ তাহলে আমাদের কাছে ভাবো এই একটা সমীকরণ আছে, একটা কিউট সা সমীকরণ লিখি। ঠিক আছে, এরকম ধরো একটা কোনো সমীকরণ আছে। ওকে এরকম কি আছে, এরকম কোনো একটা সমীকরণ আছে। ওকে এরকম কোনো একটা ইকুয়েশন আছে। এবার এই ইকুয়েশনটার মধ্যে এবার হচ্ছে তোমাদের পরীক্ষা, তোমরা আমাকে বলো এই ইকুয়েশনটার মধ্যে কটা ভ্যারিয়েবল আছে, এই ইকুয়েশনটার মধ্যে বা এই সমীকরণটার মধ্যে কটা ভ্যারিয়েবল আছে। তোমরা আমাকে বলো যে এই ইকুয়েশনটার মধ্যে কটা ভ্যারিয়েবল আছে বা কটা আমাদের কাছে চলরাশি আছে, এই ইকুয়েশনটার মধ্যে কটা ভ্যারিয়েবল আছে। ওকে অঙ্কিতা বললাম যে এই ইকুয়েশনটার মধ্যে কটা ভ্যারিয়েবল আছে সেটা বলো। ওকে এই ইকুয়েশনটার মধ্যে কটা ভ্যারিয়েবল আছে, আরে বাপরে এই ইকুয়েশনটার মধ্যে কটা ভ্যারিয়েবল আছে গো, 1 2 3 4 5 6 7 8টা, 8টা ভ্যারিয়েবল আছে তাই না। এই ইকুয়েশনের মধ্যে কটা ভ্যারিয়েবল আছে, এই ইকুয়েশনের মধ্যে 8টা ভ্যারিয়েবল আছে, কারণ এগুলো তো এক একটা কোয়ান্টিটিকে বোঝাচ্ছে না, সব ভ্যারিয়েবল ঠিক না। তোমাকে কে বলে দিল যে বাকিগুলো কনস্ট্যান্ট, এই ইকুয়েশনের মধ্যে 8টা ভ্যারিয়েবল আছে। এবার এই ইকুয়েশনের মধ্যে 8টা ভ্যারিয়েবল আছে, খুব ভালো কথা। এবার তোমরা আমাকে বলো এই ইকুয়েশনের মধ্যে কটা টার্ম আছে, এবার তোমরা আমাকে বলো এই ইকুয়েশনের মধ্যে কটা টার্ম আছে, এই ইকুয়েশনের মধ্যে কটা টার্ম আছে। ওকে এই ইকুয়েশনের মধ্যে কটা টার্ম আছে কে বলতে পারে, এই ইকুয়েশনটার মধ্যে কটা টার্ম আছে, এই ইকুয়েশনটার মধ্যে কটা টার্ম আছে, এই ইকুয়েশনটার মধ্যে কটা টার্ম আছে। ইন্দ্রাণী বলছে 5টা, পৌলমী বলছে 4টা, সুজাতা বলছে 2টা, অঙ্কিতা বলছে 4টা, ওকে রিমি বলছে 4টা, করুণা বলছে 8টা, ওকে অনিন্দিতা বলছে 5টা। ওকে করুণা 8টা কোথার থেকে পাচ্ছ তুমি, টার্ম বলতে দেখো তাহলে এখানে কটা আছে, ঠিক আছে এখানে আমাদের কাছে কটা টার্ম আছে, এখানে আমাদের কাছে টোটাল 4টা টার্ম আছে।
মাথায় রাখবে টার্ম আমরা তখনই কাউন্ট করি যদি সেটা প্লাস বা মাইনাস দিয়ে আলাদা থাকে। গুণ বা ভাগ দিয়ে থাকলে সেগুলো কিন্তু আমরা আলাদা টার্ম ধরি না, সেগুলোকে আমরা একটা টার্মের মধ্যেই ধরি। তাহলে এখানে কি আছে, এই দুটো গুণ অবস্থায় আছে, বাট এরা কিন্তু একটাই টার্ম, এরা কিন্তু আলাদা আলাদা টার্ম নেব না। এখানে ভ্যারিয়েবল দুটো আছে, এখানে চলরাশি দুটো আছে, কিন্তু এটাকে কিন্তু আমি আলাদা টার্ম নেব না। এই দুটো কিন্তু একটাই টার্ম, ঠিক আছে, কারণ এরা কি আছে, মাল্টিপ্লাই বা গুণ ফর্মে আছে, তাই না? এই সি ওয়াইটা কি, এই দুজন যে গুণ আছে এরা দুজন মিলে একটাই টার্ম। এটা একটা টার্ম, এটা একটা টার্ম। তাহলে টার্ম আমরা কখন কাউন্ট করব, যখন প্লাস মাইনাস দিয়ে আলাদা থাকবে, ঠিক আছে? যখন আমরা প্লাস মাইনাস দিয়ে আলাদা থাকবে তখন আমরা টার্ম কাউন্ট করবো। মনে করো ক্লাস 9-এ পড়েছিলে যে আমাদের পলিনোমিয়াল, তাই না, বহুপদী রাশিমালা, তখন আমরা কি পড়তাম, যে যদি প্লাস মাইনাস দিয়ে আলাদা থাকে সেগুলোকেই তো আমরা টার্ম কাউন্ট করতাম, তাই না? সেগুলোকে আমরা টার্ম কাউন্ট করতাম। গুণ ভাগ দিয়ে থাকলে কি টার্ম গুনতাম না? তাহলে এখানে টোটাল 4টা টার্ম আছে। এবার প্রিন্সিপাল অফ হোমোজেনিটি বা সমমাত্রিক নীতি কি বললো, বললো একটা ইকুয়েশনের বোথ সাইডে যত যত টার্ম আছে প্রত্যেকটার মাত্রা কি হতে হবে, প্রত্যেকটার মাত্রা সেম হতে হবে। তার মানে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি অনুযায়ী আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি px এর মাত্রা সেটা cy এর মাত্রার সাথে সমান, সেটা dw এর মাত্রার সাথে সমান, আর সেটা t/s এর মাত্রার সাথে সমান। তাহলে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি থেকে আমি এটা পাচ্ছি। যদি এটা হয় তাহলেই একমাত্র এই ইকুয়েশনটা সঠিক, আদারওয়াইজ এই ইকুয়েশনটা সঠিক না। যদি এটা হয় তাহলেই এই ইকুয়েশনটা কারেক্ট, আদারওয়াইজ এই ইকুয়েশনটা ভুল। এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। অ্যান্ড তোমাদের পরীক্ষায় এখান থেকেই কোয়েশ্চেন আসার চান্স ম্যাক্সিমাম, তাই আশা করি সবাই বুঝতে পারলে। বলো এটা কি সবাই বুঝতে পারলে? তাহলে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি কি, একটা ইকুয়েশনের বোথ সাইডে যত যত টার্ম থাকবে তাদের কি হবে, প্রত্যেকটা টার্মের ডাইমেনশন সেম হতে হবে, তাহলে ইকুয়েশনটা কারেক্ট হবে। তাহলে এখান থেকে আমি এইভাবেও বলতে পারি না যে দেখো এখানে এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এদের মধ্যে কি হচ্ছে, যোগ হচ্ছে। তাহলে আমি দুটো টার্মকে তখনই অ্যাড করতে পারবো বা তখনই সাবট্রাক্ট করতে পারবো যদি তাদের ডাইমেনশন সেম হয়, আদারওয়াইজ তো আমরা করতে পারবো না। তুমি কি এখানে বলবে যে স্যার আপনার কাছে ধরে নিন 5 কোটি টাকা আছে, ওকে, আর আমার কাছে ধরে নাও 5 কোটি টাকার রসগোল্লা আছে, তো তুমি কি 5 কোটি টাকার থেকে 5 কোটি টাকার রসগোল্লা বাদ দেবে? অফকোর্স নট। তুমি টাকার থেকে টাকাই বাদ দেবে, রসগোল্লার থেকে রসগোল্লাই বাদ দেবে। ধরে নাও তুমি বললে যে স্যার আমার কাছে 10টা রসগোল্লা ছিল, ঠিক আছে, ওকে, তার মধ্যে থেকে আমরা কার নাম দেখতে পাচ্ছি, রিমি আর মল্লিকা। যে ঋষিতা ধরো বললো যে ঋষিতা আমার কাছে, ঋষিতা বললো আমার কাছে 10টা রসগোল্লা ছিল, কিন্তু সেখান থেকে রিমি 2টা আর মল্লিকা 3টা খাই দিল। মল্লিকাকে 3টা কেন দিল, কারণ মল্লিকা হচ্ছে বেস্ট ফ্রেন্ড, বুঝতে পারলে? ওকে, বুঝলে রিমি? তোমাকে দেখো দূরেই কিন্তু রেখে দিল, তোমাকে কিন্তু দিল না, তোমাকে দুটাই দিছে। কিন্তু তোমাকে যখন 2টা রসগোল্লা দিচ্ছিল তখন তোমাকে বলছে দেখ রিমি, আমি তোর কত ভালো বান্ধবী, বাকি সবাইকে আমি একটা করে রসগোল্লা দিছি কিন্তু তোকে আমি 2টা দিলাম। কিন্তু মানে ব্যাকগ্রাউন্ডে যে ও মল্লিকাকে 3টা দিয়ে দিছে সেটা কিন্তু কেউ জানলো না। তাহলে আলটিমেটলি ঋষিতার কাছে কটা বাঁচলো, 5টাই বাঁচলো, তাই না? তাহলে এখানে ও 10টা রসগোল্লার থেকে 2টা রসগোল্লা আর 3টা রসগোল্লা মাইনাস করলো, কিন্তু ও তো বলছে না যে 10টা রসগোল্লা থেকে এই 50 টাকা বাদ দিব, তাই না? ওকে, বুঝতে পারলে? আরে সঞ্চারী রিমি বলতেছে আমি রসগোল্লা খাই না। সে তো আমি জানি এরকম, বন্ধুর কাছ থেকে এরকম বিহেভিয়ার পাওয়ার পরে সে কি আর জীবনে রসগোল্লা খাবে বলো? যে তুমি ওকে কত ভালো বান্ধবী ভাবতা, তুমি ভাবতা যে এ তো আমার প্রাণের বান্ধবী, কিন্তু তোমাকে ও 2টা দিল, ওদিকে মল্লিকাকে 3টা দিছে। তো এরকম যখন রসগোল্লা নিয়ে আমি জীবনে এরকম ধোকা পাইলাম, তারপরে কি আর আমি রসগোল্লা খাবো কোনোদিনও? আমরা তো জানি তুমি এখন আর রসগোল্লা খাও না, তুমি একটু আগে অব্দি খাইতে। চলো, ঠিক আছে, বুঝতে পারলা কি সবাই? চলো। ও আচ্ছা, ওটা প্রামাণিক ছিল, আমি হালদার, মাই মিস্টেক। তার আর আমাদের এক্সাম্পল দেয় না, পুরানো হয়ে গেছে। আরে অপেক্ষা করো সৃজিতা। ওকে, চলো, ঠিক আছে। এতখানি আই হোপ সবাই বুঝে গেছে। ডাইমেনশনাল অ্যানালাইসিস ক্লিয়ার, ডাইমেনশনাল অ্যানালাইসিস ক্লিয়ার, ওকে।
আই হোপ ডাইমেনশন অ্যানালাইসিস সবার কাছে ক্লিয়ার। ওকে স্যার নাম নেন, এগুলো কারা করে বলো তো অভিজিৎ? আমাদের ক্লাস 10-এর একটা চ্যানেল আছে বুঝছো তো, ওইখানে ক্লাস 10-এর বাচ্চাগুলো যখন পড়তে আসে ওদের মানে স্যার ওদের পড়া বুঝাক না বুঝাক ওদের কিচ্ছু যায় আসে না, ওদের কথা হচ্ছে স্যার নাম নেন, নামটা নেন স্যার, ঠিক আছে? নাম নিলে পরেই ওদের মজা চলে আসে, বুঝলা? স্যার নাম নেন বলে নাম নেওয়া হইলো। চলো এটা বুঝে গেছে, তাহলে এটা বুঝে গেলে পরে আমরা নেক্সট যেটা করব সেটা কি, সেটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এই একটা সুন্দর কোয়েশ্চেন দিয়েছে, দেখি কে কে করতে পারে। ওকে এই একটা সুন্দর কোয়েশ্চেন দিয়েছে, দেখি কে কে করতে পারে। ওকে একটা সুন্দর কোয়েশ্চেন দিয়েছে, দেখি কে কে করতে পারে। আচ্ছা বাই দ্য ওয়ে তোমরা আজকে অনেকজন মানে নতুন ক্লাসে আছো, ঠিক আছে? এখানে কয়েকজন আছে যারা কিনা ওল্ড স্টুডেন্ট, মানে আমাদের আগের ব্যাচের স্টুডেন্ট, যেরকম সৃজিতা, সঞ্চারী, মৌসুমী, ওরা তো ওদের তো শুয়ে গেছে এইসব, কিন্তু যারা কিনা নতুন আছো, ঠিক আছে, তাদেরকে আমি একটা জিনিস বলে দিচ্ছি যে ক্লাসে যদি কোনো একটা কিছু মজার ছলে বলা হচ্ছে সেটাকে মজার মতো করেই নেবে, সেটাকে কোনো সিরিয়াস নেওয়ার ব্যাপার নেই। আর তোমরা এখন মোটামুটি সবাই বড় হয়ে এসছো, তো সেই জন্য তোমাদের কোনো একটা এক্সাম্পল দিলে যদি তোমরা ভালো বুঝতে পারো তাহলে সেটা আমরা হয়তো ইউজ করব, তো সেটাকেও অ্যাজ আ এক্সাম্পল এন্ড অ্যাজ আ মজাক হিসেবেই নেবে, কেউ সেটাকে সিরিয়াসলি নিয়ে নিজের সঙ্গে জড়াবে না। ওকে আর আরো একটা ব্যাপার, সেটা কি বলতো, যে আমরা একটা স্ট্রং কঠিন সাবজেক্ট পড়ছি, তো অ্যাকচুয়ালি কঠিন না, কিন্তু অনেকেরই কঠিন লাগে, অনেকের 11-12 কনসেপ্টও ভালো করে ক্লিয়ার থাকে না ফিজিক্সের, তো সেই জন্য পরে এসে কঠিন মনে হয়। তো সেই জন্য যখন আমি অনেক কিছু তোমাদের হার্ড হার্ড টপিক পড়াবো তার মাঝখানে আমি এদিক ওদিক জোক বলবো, ঠিক আছে? যাতে করে কি হয়, যাতে করে তোমাদের ওই যে একটা কি মনে হচ্ছে পড়েই যাচ্ছি, কি যেন একটা মাথায় বোঝা চাপিয়ে যাচ্ছে স্যার আমাদের, সেটা যাতে তোমাদের মনে না হয়, তো সেটা আই উইল মেক শিওর। বাট আমি তোমাদের এটুকুও গ্যারান্টি দিচ্ছি যে আমি যা পড়াবো দ্যাট উইল বি টপ নচ। ওকে যে তুমি সমস্ত কিছু শিখেই যাবে, এমন একজনও থাকবে না যে না শিখে যাচ্ছে। ওকে মাথাটা একটু সরান নাও। চলো বলো এই কোয়েশ্চেনটার উত্তর কি হবে। দেখো আমাদের এই প্রশ্নটা কি বলেছে, বলেছে যে আমাদের, আমাকে কি অনেক বেশি বড় দেখা যাচ্ছে? একটু আমি এখানটায় মাথাটাকে সরানোর বদলে মাথাটাকে একটু ছোট করে নিই যাতে করে দেখা যায়। ওকে দেখো প্রশ্নটা কি বলেছে, যেহেতু প্রথম প্রশ্ন তোমাদের অনেকের অসুবিধা হতে পারে, তো আমি তোমাদের বলে দিই। বলেছে ইফ দ্য ডাইমেনশনস অফ এ ফিজিক্যাল কোয়ান্টিটি আর গিভেন বাই এত, কোনো একটা ভৌত রাশি রয়েছে, সেই ভৌত রাশিটার যে মাত্রা সেটা এটা দিয়ে প্রকাশ করা হচ্ছে। মাত্রাটা কত বলেছে, বলেছে এম এর পাওয়ার এ, এল এর পাওয়ার বি, টি এর পাওয়ার সি। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি উইল বি, তাহলে এই ফিজিক্যাল কোয়ান্টিটিটা, ঠিক আছে? ওকে তাহলে এই যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা সেটা কি ফোর্স হবে যদি এর ভ্যালু 0 হয়, বি এর ভ্যালু -1 হয়, সি এর ভ্যালু -2 হয়। তারপরে এই প্রশ্নটাই দেখো ডিরেক্টলি তোমাকে মাত্রা বের করতে না বলে ওরা বলতে পারতো ফোর্সের মাত্রা কত, তাহলে তুমি একটাই বের করতে হয়েছে। কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা দিতে যাচ্ছ তো একটু তো কিছু মাথা লাগাতে হবে, একটু তো কিছু আমাকে কষ্ট করতে হবে, তাই জন্য ওরা কি দিয়েছে, অনেকগুলো রাশি দিয়ে দিয়েছে। এবার তুমি চেক করো যে ধরো কথার কথা এর জায়গায় 0 বসালে, বি এর জায়গায় -1 বসালে, সি এর জায়গায় -2 বসালে, তাহলে যদি তোমার ফোর্সের মাত্রার সঙ্গে মিলে যেত তাহলে অপশন এ কারেক্ট হয়ে যেত। তার মানে তোমাকে এদের মাত্রাগুলো চেক করতে হবে এন্ড কোন ক্ষেত্রে এই এবিসির ভ্যালুগুলো মিলছে সেটা চেক করতে হবে, যেটা হবে সেটাই কারেক্ট অ্যান্সার। কোয়েশ্চেনটা বুঝতে পারলে সবাই? ওকে কোয়েশ্চেনটা সবাই বুঝতে পারলে, তাহলে এবার কোয়েশ্চেনটা যদি আমরা বুঝতে পারি তাহলে দেখো এক্ষেত্রে ফোর্সের মাত্রা তো আমাদের সবার মনে থেকে গেছে, আমরা এতবার করলাম, আগে ইউজ করলাম না। ফোর্সের মাত্রা কত, ml -2, mlt-2, এটা হচ্ছে ফোর্সের মাত্রা। তাহলে ফোর্সের মাত্রা দেখো এম এর পাওয়ার তো 1, কিন্তু এখানে এ দিয়েছে 0, তার মানে এম এর পাওয়ারে 0 বলতে চাচ্ছে, তাহলে সেটা কি হওয়া পসিবল না, তার মানে অপশন এ হবে না। অপশন বি চেক করি, অপশন বি বলেছে প্রেসার, প্রেসারের মাত্রা কত বের করো। প্রেসারের ডাইমেনশন যদি বের করি, প্রেসার কি হয়, সেটা হয় হচ্ছে ফোর্স বাই এরিয়া। প্রেসার কি হয়, ফোর্স বাই এরিয়া। তাহলে প্রেসার যদি ফোর্স বাই এরিয়া হয় তাহলে আমি লিখবো ফোর্সের ডাইমেনশন বাই এরিয়ার ডাইমেনশন। ফোর্সের ডাইমেনশন কত, mlt-2, আর এরিয়া কি, এরিয়া মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য। ক্ষেত্রফলের মাত্রা কত হবে, ক্ষেত্রফলের মাত্রা হবে হচ্ছে আমাদের এল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, এখান থেকে আমরা পেয়ে যাব ml-1 t-2। তাহলে এবার দেখো আমি যদি মেলাই, এর ভ্যালু কত, এর ভ্যালু 1, আচ্ছা
বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু -1, ওকে। সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু -2, তার মানে আমাদের অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট। তাহলে একবার যখন অপশন বি কারেক্ট হয়ে গেল, বাকি অপশনগুলো আমরা চেক করার দরকার নেই। হ্যাঁ দেখো, তোমাদের জেনপাস ইউজি পরীক্ষায় ক্যাটাগরি 2 এর কোয়েশ্চেনে একের বেশি অপশন ঠিক থাকে, তো সেখানে একটা অপশন ঠিক হলেও বাকিগুলোকে আমাদের চেক করতে লাগে, কিন্তু এখানে তো আমি সিঙ্গেল অপশন কারেক্টই দিয়েছি, তাহলে এখানে অপশন বি ঠিক হয়ে গেল, মানে বাকিগুলো আমাদের আর চেক করার দরকার নেই। বলো সবাই কি বুঝতে পারলে, সবাই কি বুঝতে পারলে, হ্যাঁ কি না বলো তো, সবাই কি বুঝতে পারলে? দেখো, আমাদের প্রশ্নটা কি বলেছিল যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি তার মাত্রা এত, তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটিটা কোনটা হবে, তাহলে তুমি সবগুলো রাশি আলাদা আলাদা করে মাত্রা বের করে চেক করো যে এই ক্ষেত্রে কি হচ্ছে। ওকে, একজন বলছে স্যার অপশন ডিও কারেক্ট হচ্ছে, ওকে, একজন বলছে অপশন ডিও কারেক্ট হচ্ছে, তাই নাকি? দেখো তো অপশন ডি কি করে কারেক্ট হচ্ছে। একজন বলছে অপশন ডি কারেক্ট হচ্ছে, অপশন ডি তে কি বলেছে, অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনের মাত্রা কত হয়, ঠিক আছে, ওকে। অ্যাক্সিলারেশনের মাত্রা কত হয়, এরকম কোয়েশ্চেন হয় না আরো কঠিন? এটা তো বাচ্চাদের কোয়েশ্চেন, এরকম টাইপের কোয়েশ্চেনও পেতে পারো, কিন্তু এর থেকে একটু কঠিনই আসে। ওকে, আমি দেখাচ্ছি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখাচ্ছি, ডোন্ট ওয়ারি। দেখো, প্রেসারের মাত্রা কত ঋতু, প্রেসারটা হচ্ছে আমাদের ফোর্স বাই এরিয়া, তাহলে ফোর্সের মাত্রা বাই এরিয়ার মাত্রা, ওকে। অ্যাক্সিলারেশনের মাত্রা কত হয়, L t⁻², সেখানে তো মাস থাকার কোনো গল্পই নেই, তাহলে এখানে মাসের দেখো A = 1 বলেছে, তার মানে তো মাস থাকবে, তাহলে কি করে অ্যাক্সিলারেশন হয়, অপশন ডি কিন্তু হবে না। ওকে, অ্যাক্সিলারেশন হচ্ছে L t⁻², ওকে। সায়ন্তিকা, আমি কোয়েশ্চেনটা আরেকবার রিপিট করে দিলাম, তো তুমি শুনেছো তো এবার? চলো নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 2 বলেছে if C and R represent capacitance and resistance respectively, C কি রিপ্রেজেন্ট করে, C ধারকত্ব রিপ্রেজেন্ট করে, আর R কি রিপ্রেজেন্ট করে, R রেজিস্ট্যান্স মানে রোধ রিপ্রেজেন্ট করে, তাহলে বলেছে ডাইমেনশন অফ RC কত হবে। তো এই প্রশ্নটা করার জন্য, ঠিক আছে, ওকে, ডাইমেনশন অফ RC কত হবে, স্যার বলছি বেঙ্গলিতে কি কোয়েশ্চেন থাকে না, বেঙ্গলিতে কোয়েশ্চেন থাকে, কিন্তু ইংলিশে প্র্যাকটিস করো, ঠিক আছে, তার রিজন রয়েছে, সেটা হয় পরে এক সময় বলবো, এখন আমি করোনাতে ফোকাস করি, ঠিক আছে, ওকে। স্যার ক্যাটাগরি 2 তে যদি একটার বেশি ঠিক হয়, তাহলে আমরা যদি একটা আনসার দিই তাহলে কি মার্কস পাবো, ইয়েস, পার্ট মার্কস পাবে, সেটা নিয়েও আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো পরে, ঠিক আছে। আজকে প্রথম ক্লাস তো, এখন আমরা পড়াতেই ফোকাস করি, আমরা যখন কিছুটা কভার করে নেবো তখন আমরা না হয় এগুলো নিয়ে অল্প অল্প করে তোমাদের বিভিন্ন ক্লাসে বুঝিয়ে দেবো, ওকে। চলো দেখো, if C and R represents the capacitance and resistance respectively, then the dimensions of RC are, তাহলে আমাদের dimensions of RC কত হবে। তাহলে দেখো যে আমাদের এখানে দুটো জিনিস বুঝতে হবে, यहाँ पे हम लोगों को दो चीजें समझना होगा, কি nothing that we have to understand about time constant, okay, টাইম কনস্ট্যান্ট। এবার টাইম কনস্ট্যান্ট জিনিসটা কি সেটা এখন আমি তোমাদের পড়াবো না, জাস্ট টাইম কনস্ট্যান্ট আমরা দুটো সার্কিট সম্পর্কে শিখবো। দেখো, তোমরা সবাই জানো আমাদের একটা সার্কিট হয় যে ইন্ডাকটিভ সার্কিট। ইন্ডাকটিভ সার্কিট মানে কি, সাবেশিক সার্কিট, যেখানে আমরা একটা সাবেশক বা আবেশক যুক্ত করি, আমরা ইন্ডাকটিভ সার্কিট বা আমাদের সাবেশ বর্তনী, ঠিক আছে, ইন্ডাকটিভ সার্কিট বা সাবেশ বর্তনী, ওকে। এই যে ইন্ডাকটিভ সার্কিট বা সাবেশ বর্তনী, সেটার ক্ষেত্রে আমাদের যে টাইম কনস্ট্যান্ট হয় সেটার ভ্যালু কত হয়, সেটার ভ্যালু হয় হচ্ছে L/R। সেটার ক্ষেত্রে টাইম কনস্ট্যান্ট কত হয়, সেটার ক্ষেত্রে টাইম কনস্ট্যান্ট হয় হচ্ছে L/R, ওকে। এন্ড আমাদের আরেকটা সার্কিট আছে, সেটা হচ্ছে ক্যাপাসিটিভ সার্কিট, সেটা হচ্ছে ক্যাপাসিটিভ সার্কিট, মানে কি ধারকীয় বর্তনী, ধারকীয় বর্তনী। তাহলে সেই যে ধারকীয় বর্তনী, আমাদের যে ক্যাপাসিটিভ সার্কিট বা ধারকীয় বর্তনী, ওকে, বাংলায় তো বলে দিচ্ছি আমি, কোয়েশ্চেনটা যখন শুরুতে তখনই না বাংলায় বলে দিলাম, সায়ন্তিকা আমি কোয়েশ্চেনটা শুরুতে বাংলায় বলিনি, তুমি কি নোটিস করছো না? প্রথম ক্লাসে একটু অসুবিধা হবে, বুঝতে পারলে, কিন্তু কয়েকটা ক্লাস যখন করবে তখন দেখবে আর কোনো অসুবিধা হবে না। তুমি কি শুনতে পারোনি নাকি যখন আমি বাংলায় বললাম? দেখো কি বলছি, আমি তো একদম শুরুতে বাংলায় বলে দিলাম যে সি অ্যান্ড আর রিপ্রেজেন্টস ক্যাপাসিটেন্স অ্যান্ড রেজিস্ট্যান্স। সি কি করে, সি ধারকত্বকে
বহিঃপ্রকাশ করে এবং আর কি করে, আমাদের রোধকে বহিঃপ্রকাশ করে। তাহলে আরসির মাত্রা কত হবে? এই তো সিম্পল বাংলা, এটা তো আমি একদম শুরুতেও বললাম, 1-2 বার বলেছি আই গেস। একটু মন দিয়ে শোনো তোমরা। দেখো তাহলে আমরা কি বলছি, ইন্ডাকটিভ সার্কিট বা আমাদের যে আবেশী সার্কিট, তার জন্য এবার তোমরা বলো যে স্যার সার্কিটটাকেও বাংলায় বলো। ওকে, এইটুকু তো বোঝোই তাই না? দেখো একটা ব্যাপার কি হয় বলো তো, তোমরাও চাইলে তোমরাও সমস্ত কিছু বুঝবে, তোমরাও চাইলে তোমরা সমস্ত কিছু মানে আন্ডারস্ট্যান্ড করতে পারবে, কিন্তু তোমরা মনের মধ্যে একটা ভয় নিয়ে চলো, এই আমি যেন ইংলিশে বুঝবোই না, আমি ইংলিশে পারছি না, তার ফলে আরো সমস্যা হয়ে যায়। ঠিক আছে, তো তোমরা বোঝার চেষ্টা করো, তোমরা মন দাও, দেখবে ঠিক বুঝতে পারবে। ওকে, এটা আমিও বলছি যে হয়তো তোমাদের 1-2 ক্লাসে একটু ইংরাজিতে সমস্যা হতেও পারে, কিন্তু যখন 2-3টা ক্লাস করে নেবে তারপর দেখবে ইংলিশে জিনিসগুলো অনেক ইজি হয়, সেই জন্যই ইংলিশে করানো। অ্যান্ড ইংলিশে করানোর অনেক বেনিফিট রয়েছে। দেখো তোমাদের লজিক্যাল রিজনিং আর ইংলিশ দুটো সাবজেক্ট রয়েছে, খুবই স্কোরিং সাবজেক্ট। লজিক্যাল রিজনিং এ বাংলায় প্রশ্ন আসে না, সেটা শুধু ইংলিশেই আসে। এবার তুমি যদি অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও ইংলিশে কোয়েশ্চেন পড়া প্র্যাকটিস করো, তাহলে তোমার লজিক্যাল রিজনিং এও ইংলিশের কোয়েশ্চেন পড়তে হেল্প হবে। এটা একটা ফায়দা। তুমি লজিক্যাল রিজনিং পরীক্ষায়ও প্রশ্ন বাংলায় আসে না, শুধু ইংলিশেই আসে। তুমি যখন বিভিন্ন প্রশ্ন দেখবে, তুমি যখন ফিজিক্স কেমিস্ট্রি ইত্যাদিতে ইংলিশে কোয়েশ্চেন গুলো পড়বে, তখন তোমার কি হবে, অনেক এই ক্ষেত্রে স্পেলিং এগুলো রেগুলারলি তুমি পড়বে, সেন্টেন্স কনস্ট্রাকশন কিভাবে হচ্ছে, কোয়েশ্চেন গুলোতে কিভাবে কনস্ট্রাক্ট করেছে সেগুলো তুমি রেগুলারলি পড়বে, তাহলে সেটা তোমার ইংলিশ সাবজেক্টটাতেও হেল্প করবে। তার কারণ ইংলিশে তোমার কিভাবে সেন্টেন্স কনস্ট্রাক্ট হচ্ছে, কিভাবে তোমার লাইক স্পেলিং কি রয়েছে না রয়েছে, এগুলো তোমাদের ইম্পর্টেন্ট, তাহলে সেই ক্ষেত্রেও তোমাকে হেল্প করছে। আর আরো একটা বড় রিজন বলবো, জেনপাস ইউজি পরীক্ষার কোয়েশ্চেন পেপারের মধ্যে ক্লিয়ারলি লেখা থাকে যে যদি কোনো সময় এমন হলো যে বাংলা কোয়েশ্চেন আর ইংলিশ কোয়েশ্চেনের মধ্যে কিছু মিসম্যাচ রয়েছে, তাহলে ওরা ইংলিশ কোয়েশ্চেনটাকে সঠিক বলে মানবে। এবার তুমি যদি বাংলায় প্রিপারেশন করে যাও, তাহলে সেই ক্ষেত্রে তুমি ভাবো ইংলিশ কোয়েশ্চেন আর বাংলা কোয়েশ্চেনে কোনো মিসম্যাচ রয়েছে, তুমি বাংলা কোয়েশ্চেন ধরে উত্তর তো করে এসছো, কিন্তু কোয়েশ্চেনে ক্লিয়ারলি লেখা আছে ওরা ইংলিশ কোয়েশ্চেন মেনেই উত্তর দেবে, ইংলিশ কোয়েশ্চেন ধরেই র্যাঙ্ক বের করবে, তাহলে তুমি তখন বলতে পারবে না যে আমি তো বাংলা ধরে করে এসেছি, কে করতে বলছে বাংলা ধরে। ওকে, হ্যাঁ সাধারণত কোনো মিসম্যাচ থাকবে না, কিন্তু 2024 সালের পরীক্ষায় মিসম্যাচ ছিল একটা কোয়েশ্চেনে, এন্ড একদম অপোজিট ছিল ব্যাপারটা, কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু বোর্ড সেটাকে কোয়েশ্চেনটাকে উইথড্র করেনি, কারণ বোর্ড ক্লিয়ারলি আগেই বলে দিয়েছে যে আমরা ইংলিশ কোয়েশ্চেনটাকেই সঠিক ধরবো। বুঝতে পারলে? তো সেই জন্য ইংলিশে প্রিপারেশন করো। আমাদেরও তো সুবিধা না, যে ভাবো আমাদেরও তো সুবিধা যদি আমরা বাংলায় করাই, ঠিক আছে ওকে, আমাদেরও তো কিছু সুবিধা সুন্দর, যে তাহলে আমাকে এক্সট্রা করে তোমাদের জন্য বাংলায় কনভার্ট করতে হয় না, কিন্তু কিছু ফায়দা আছে জন্যই তো আমরা ইংলিশে করাচ্ছি, তাই না? তো সেই জন্য কেউ এটাকে নিজের কি বলবো, নিজের ড্রব্যাক হিসেবে না দেখে নিজের একটা শেখার অপরচুনিটি হিসেবে দেখো। ওকে, দেখো কি বলছি, যে আমাদের ইন্ডাকটিভ সার্কিট বা আমাদের যে আবেশী বর্তনী, সেখানে টাইম কনস্ট্যান্টের ফর্মুলা কি হয়, টাইম কনস্ট্যান্টের ভ্যালু হয় হচ্ছে L/R। ঠিক আছে, টাইম কনস্ট্যান্টের ভ্যালু কত হয়, টাইম কনস্ট্যান্টের ভ্যালু হয় হচ্ছে L/R, যেখানে L কি ইন্ডাকটেন্স আর R কি রেজিস্ট্যান্স। ওকে, এবার ভাবো রেজিস্ট্যান্স এই কথাটা কেউ ইংরাজি জানো না, এটা হতে পারে বলো? তোমরা 12 দিয়ে এসছো, তাহলে আরটা কি, আরটা হচ্ছে রেজিস্ট্যান্স, এলটা হচ্ছে ইন্ডাকটেন্স। ওকে, নেক্সট ক্যাপাসিটিভ সার্কিট মানে হচ্ছে আমাদের ধারকীয় বর্তনী। এবার এই যে ধারকীয় বর্তনী বা ক্যাপাসিটিভ সার্কিট, এর জন্য টাইম কনস্ট্যান্ট কত হয়, এর জন্য টাইম কনস্ট্যান্ট হয় হচ্ছে, এর জন্য টাইম কনস্ট্যান্ট কত হয়, এর জন্য টাইম কনস্ট্যান্ট হয় হচ্ছে আমাদের আরসি, এর জন্য টাইম কনস্ট্যান্ট হয় হচ্ছে আরসি। ওকে, এর জন্য টাইম কনস্ট্যান্ট কত হয়, আরসি, এটা টাও লিখেছি, টাও। ওকে, এটা আমি কি লিখেছি, এটা আমি টাও লিখেছি। ওকে, এটা আমি টাও লিখেছি। টাইম কনস্ট্যান্টকে আমরা টাও দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে এই ক্ষেত্রে এই দুটো কি, এই দুটো হচ্ছে টাইম কনস্ট্যান্টের ফর্মুলা হয়। তাহলে দেখো কোনো একটা পার্টিকুলার সার্কিটের জন্য আরসির মাত্রা কত হবে, আরসির মাত্রা কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। ওকে, আমাদের আরসির মাত্রা কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আরসির মাত্রা যদি আমাদেরকে বের করতে হয়, ঠিক আছে ওকে, আরসির মাত্রা যদি আমাদেরকে বের করতে হয়, তাহলে আমরা কি করে বের করব? দেখো আরসির মাত্রা যদি বের করতে হয়, আরসি কি, আরসি হচ্ছে টাইম কনস্ট্যান্ট। তাহলে টাইম কনস্ট্যান্ট মানে কি, সেটা একটা টাইমকে বোঝায়। তাহলে এই ক্ষেত্রে টাইম কনস্ট্যান্ট যদি একটা টাইমকে বোঝায়, তাহলে মাত্রা কার সাথে সমান হবে, টাইমের সাথেই সমান হবে। তাহলে এখানে টাইম কোথায়, অপশন বি। তাহলে অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক না? অপশন বি কি হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন বি হয়ে যাবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। বোঝা গেল?
অপশন বি হয়ে যাবে হচ্ছে কারেক্ট কারেন্ট টাইম। অপশন বি হয়ে যাবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই যে তৃষা কি বললাম, এই দুটো কি, এই দুটো আমরা টাইম কনস্ট্যান্টের ফর্মুলা দেখলাম, তার মানে আরসি কি, আরসি হচ্ছে টাইম কনস্ট্যান্ট। তাহলে টাইম কনস্ট্যান্ট যদি হয় সেটা কি, সেটা টাইম বোঝাবে একটা। তাহলে টাইম যদি বোঝায় তার মাত্রাটা কি হবে, টাইমের মাত্রার সাথে সমান। তাহলে এখানে দেখো এম এর পাওয়ার 0 মানে এম নেই, এল এর পাওয়ার 0 মানে এল নেই, টি আছে একা, তার মানে টি এর পাওয়ার 1 আছে, তার মানে কি টাইম আছে। বলো বুঝেছো? ঠিক আছে, ওকে, ভেরি গুড। চলো, বুঝতে পারলে সবাই? ক্লিয়ার হলো? বুঝলে? এই যে সিম্পল। তোমরা দেখো, আরেকটা জিনিসও তোমাদেরকে বলছি, আমি তোমাদেরকে বোঝাবো কিন্তু আরেকটা জিনিস তোমাদের বলছি, যেটা সোজা জিনিস সেটাকে সোজা মতো করেই ভাবো। এই জিনিসটা আমি কতবার বলছি তোমাদেরকে, এটা টাইম কনস্ট্যান্ট বোঝায়, এটা টাইম কনস্ট্যান্ট বোঝায়, তার মানে একটা নির্দিষ্ট টাইম। টাইম মানে কিসের মাত্রা হবে, টাইমের মাত্রা। তো এটার মধ্যে যারা মানে এতবারের পরেও বলছো স্যার আবার বলো আবার বলো, এটাতে না বোঝার কি আছে? তো সেজন্য নিজের যে লার্নিংটাকে সেটাকে ওপেন করো, যে ইয়েস আই ওয়ান্ট টু লার্ন, অ্যান্ড ভালো করে শেখো। অ্যান্ড যেটা সোজা জিনিস সেটাকে সোজা মতো করেই নাও, সেটাকে বেশি মানে ঘুরাবে পেঁচাবে না, ঠিক আছে? ওকে, বুঝতে পারলে? ওকে স্যার, সি ইকুয়াল টু কিউ বাই ভি, আর ইকুয়াল টু ভি বাই আই করলে হবে না? হ্যাঁ করো, সেখান থেকে তুমি যদি ক্যালকুলেট করতে চাও তাহলেও হবে পায়েল, ঠিক আছে। আমাদের পায়েল বলছে ও এইভাবে করবে। পায়েল বলছে যে ও সি কে লিখবে হচ্ছে আমাদের কিউ বাই ভি, আর আর কে লিখবে হচ্ছে ভি বাই আই, ঠিক আছে, আর কে লিখবে হচ্ছে ভি বাই আই। এটা কেটে দেবে, তারপরে ও লিখবে হচ্ছে এটাকে কিউ বাই আই। তাহলে সেটা যদি তুমি হিসাব করো, তাহলে দেখো কিউ মানে কত হয়, কিউ মানে কত হয়, কিউ মানে আমাদের আসে হচ্ছে এক্ষেত্রে আইটি, আর আই মানে আই, তাহলে আই আই কেটে গেল, তাহলেও টাইম বাঁচবে, বুঝতে পারলে? আলটিমেটলি হিসাব করলে তো আসবেই, বুঝলে পাইল? তো তুমি যেটা বলেছো সেটা ঠিকই বলেছো, হিসাব করলে তো আসবেই, কিন্তু আমরা ডিরেক্টলি এই জিনিসগুলো তো আমাদের জানতেও হবে, এই জিনিসগুলো তো আমাদের জানতেও হবে যে এগুলো টাইম কনস্ট্যান্টের ভ্যালু হয়। তাহলে আমি যখন জানবো ডিরেক্টলি তখন আমি ডিরেক্টলি করতে পারবো। আদারওয়াইজ তুমি যেটা বলেছো পায়েল সেটাও ঠিক আছে। ওকে, চলো নেক্সট। নেক্সট এটা বলো, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ডাজ নট হ্যাভ দ্য সেম ডাইমেনশন। আমাদের এই নিচের যে পেয়ার গুলো তার মধ্যে কোনটা সেম ডাইমেনশন নেই, কোন দুটো পেয়ারের ডাইমেনশন সেম নয়? প্রশ্নটাই কি বলেছে, এই যে নিচে তোমরা দুটো দুটো করে দেখো পেয়ার দেখতে পাচ্ছ, তার মধ্যে থেকে কোন ক্ষেত্রে আমাদের ডাইমেনশন গুলো সেম নয়, কোন ক্ষেত্রে ডাইমেনশন গুলো সেম নয়? তাহলে প্রথমটা কি দিয়েছে, ইম্পালস অ্যান্ড মোমেন্টাম। ইম্পালসের বাংলা হচ্ছে ঘাত, মোমেন্টামের বাংলা হচ্ছে ভরবেগ। মোমেন্ট অফ ইনার্শিয়া আর হচ্ছে মোমেন্ট অফ ফোর্স, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের মোমেন্ট অফ মার্চ, এটা এই দুটোর বাংলা কেউ একজন লিখে বলো তো, ঠিক আছে। ওকে, অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কৌণিক ভরবেগ, আর প্ল্যাঙ্কের ধ্রুবক, কার্য, আর হচ্ছে আমাদের টর্ক। টর্ককে তো বাংলায় টর্কই বলো, তাই না? ওকে, মোমেন্ট অফ ফোর্স মানে হচ্ছে, মোমেন্ট অফ ফোর্স মানে বেসিক্যালি আমাদের এক্ষেত্রে মোমেন্ট অফ ফোর্সের বাংলায় কি বলি, কেউ একজন লিখে দাও তো বাংলায়। তাহলে এক্ষেত্রে কোন ক্ষেত্রে মাত্রাগুলো সমান হবে না, এক্ষেত্রে কোন ক্ষেত্রে মাত্রাগুলো সমান হবে না, আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যান্ড মোমেন্ট অফ ফোর্স, নাকি ইম্পালস অ্যান্ড মোমেন্টাম, কোন ক্ষেত্রে মাত্রাগুলো সমান হবে না? ওকে, চলো। আরে রিমি, তার অপশন গুলো প্রথম থেকে একবার বলুন বেঙ্গলিতে। ইম্পালস মানে হচ্ছে ঘাত, মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ। ওকে, বি এর গুলোর বাংলাটা ভুলে গেছি। সি হচ্ছে তোমার কৌণিক ভরবেগ, আর হচ্ছে প্ল্যাঙ্কের মাত্রা, প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। আর ডি কি আছে, কার্য আর টর্ক। ওকে স্যার, এই কোয়েশ্চেন গুলো কি পিডিএফ এ পাওয়া যাবে? ইয়েস ইয়েস, পিডিএফ এ পাওয়া যাবে। ওকে, চলো বলো জলদি স্যার।
চলো তাহলে আমরা যদি বের করি, এখানে দেখো ইম্পালস মানে কি, ইম্পালস মানে হচ্ছে ঘাত। ওকে, ইম্পালস মানে কি, ইম্পালস মানে হচ্ছে ঘাত। ঘাত মানে কি, ঘাত মানে তোমরা সবাই পড়েছো, আই মানে হয় হচ্ছে এফটি। তাহলে আমি যদি আই এর মাত্রা লিখি সেটা কত আসবে, ফোর্সের মাত্রা কত, এম এল টি মাইনাস টু, আর টাইমের মাত্রা হচ্ছে টি। তাহলে আলটিমেটলি কত হয়ে যাবে, হয়ে যাবে এম এল টি মাইনাস ওয়ান। মোমেন্টাম মানে কি, মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ। তাহলে মোমেন্টাম পি সমান সমান কত হয়, এম ভি। পি সমান সমান কত হয়, এম ভি। তাহলে আমি যদি পি এর মাত্রা লিখি সেটা কত হবে, এম এর মাত্রা হচ্ছে এম হচ্ছে এল টি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে আমি দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে দুজনের মাত্রা কি, এই দুজনের মাত্রা হচ্ছে সেম। ওকে, এই দুজনের মাত্রা হচ্ছে সেম। এই মোমেন্ট অফ ইনার্শিয়া মানে হচ্ছে জড়তা ভ্রামক, আর মোমেন্ট অফ ফোর্স মানে হচ্ছে বলের ভ্রামক। ওকে, জড়তা ভ্রামক আর বলের ভ্রামক। ওকে, চলো, থ্যাংক ইউ সো মাচ মৌসুমি। তাহলে আমরা এইটুকু দেখলাম। এবার এইটুকু যদি আমরা দেখি, ঠিক আছে, এইটুকু যদি আমরা দেখি, নেক্সট নেক্সট হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া আর মোমেন্ট অফ ফোর্স। ওকে, মোমেন্ট অফ ইনার্শিয়া আর মোমেন্ট অফ ফোর্স। মোমেন্ট অফ ইনার্শিয়া কি হয়, মোমেন্ট অফ ইনার্শিয়া এটা হয় হচ্ছে মাস ইন্টু রেডিয়াস স্কোয়ার। মোমেন্ট অফ ইনার্শিয়া কত হয়, মাস ইন্টু রেডিয়াস স্কোয়ার। তাহলে মাসের ডাইমেনশন এম, আর রেডিয়াস মানে কি, সেটা তো একটা দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্যের স্কোয়ার, তাহলে এল এর স্কোয়ার। আর কি দিয়েছে, আর দিয়েছে হচ্ছে মোমেন্ট অফ ফোর্স। আমাদের মোমেন্ট অফ ফোর্স কি করে বের করে, সেটা বের করা হচ্ছে ফোর্সের মাত্রা ইন্টু লেন্থ। ফোর্সের মাত্রা ইন্টু তাদের মধ্যে দূরত্ব, তাদের মধ্যে কি দূরত্ব, তাদের মধ্যে লম্ব দূরত্ব। তাহলে ফোর্স আর তাদের মধ্যে লম্ব দূরত্ব, ফোর্সের মাত্রা কত, এম এল টি মাইনাস টু, ইন্টু কি দিয়ে মাল্টিপ্লাই করছি, এল দিয়ে। তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস টু, এম এল স্কোয়ার টি মাইনাস টু। ওকে, এম এল স্কোয়ার টি মাইনাস টু। তাহলে দেখো এই দুই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এদের যে মাত্রাগুলো বা এদের যে ডাইমেনশন গুলো সেগুলো কি আসছে, আলাদা আলাদা আসছে। তাহলে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর কি হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে বি। ওকে, এই প্রশ্নের আমাদের সঠিক উত্তর কত হয়ে যাবে, বি। ঠিক আছে, মোমেন্ট অফ ইনার্শিয়াটা কত হয়, মোমেন্ট অফ ইনার্শিয়া হয় হচ্ছে এম আর স্কোয়ার। তাহলে এম কি মাস, আর আরটা কি, সেটা একটা দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য মানে এল এর স্কোয়ার। বুঝলে অঙ্কিতা, বলো। আর কেউ আর কারোর কোনো ডাউট আছে, আর কারো কোনো ডাউট আছে? এবার তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে, কি বলতো, আরে ক্লাস হবে আরো কিছুক্ষণ হবে, বুঝলে নৌরিন, মোটামুটি কতক্ষণ হলো ক্লাস, তো তোমাদের 1 ঘন্টা 10-15 মিনিটই হয়েছে বোধহয়, তাই না? ওকে, আচ্ছা, এবার অ্যাঙ্গুলার মোমেন্টাম, এই অ্যাঙ্গুলার মোমেন্টাম, প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, ওয়ার্ক অ্যান্ড টর্ক, এগুলোর ডাইমেনশন গুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, বাড়িতে করবে সবাই, ঠিক আছে? মানে একটা কোয়েশ্চেন মানে কিন্তু সেইটা করে খালি বেরিয়ে গেলাম সেটা না, এগুলোর ডাইমেনশন কত হয় সেগুলো বাড়িতে বের করবে সবাই, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আমাদের এক্ষেত্রে কত আমাদের ডাইমেনশন সেগুলো আমাদেরকে বের করতে হবে। কি আমি বলবো, তোমরা বলছো যে আমাকেই বলতে, চলো তাহলে বলে দিই। অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবারে এই যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে, সেই অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কত হয়, অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে হয় হচ্ছে আমাদের এম ভি আর। অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কত হয়, এম ভি আর, কৌণিক ভরবেগ। অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ মানে কি, কৌণিক ভরবেগ মানে হচ্ছে এম ভি আর। তাহলে এম এর মাত্রা কত, এম এর মাত্রা এম, ভি এর মাত্রা হচ্ছে এল টি পাওয়ার মাইনাস ওয়ান। ওকে, আর আর এর মাত্রা কত, সেটা হচ্ছে এল। তাহলে কত হচ্ছে, এম এল স্কোয়ার টি পাওয়ার মাইনাস ওয়ান। ওকে, আরেকটা কি ছিল, আরেকটা ছিল হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট। প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট কি করে বের করে, প্ল্যাঙ্কের কনস্ট, এই প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের মাত্রা কে পড়ে না, তোমরা জাস্ট ক্লাস 12 দিয়ে আসলে, সেমিস্টার 4 কোয়ান্টাম থিওরি চ্যাপ্টার। হ্যাঁ,
প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের মাত্রা কি করে বার করব? আমাদের কত হয়, ই সমান সমান এইচ নিউ। তাহলে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট ই সমান সমান কত হয়ে যাবে, সরি এইচ সমান সমান হয়ে যাবে ই বাই নিউ। তাহলে ই এর ডাইমেনশন কত, ই এর ডাইমেনশন হচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস টু। তার কারণ কি, ই মানে হচ্ছে এনার্জি, এনার্জি মানে হচ্ছে কার্য, কার্যের মাত্রা তো আজকেই আমরা শিখলাম, তাহলে কার্যের মাত্রার সাথে একই আসবে। আর বাই আমাদের যে এটা নিচে কি আছে, নিচে আছে হচ্ছে এটা কি, এটা হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির মাত্রা কত হয়, সেটা হয় টি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে কত আসবে, সেটা আসবে এম এল স্কোয়ার টি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে দেখো এই দুই ক্ষেত্রেও মাত্রা কিন্তু একই আসলো, তাই না? এই দুই ক্ষেত্রেও মাত্রা কি আসলো, একই আসলো। এবার কার্য তো আমরা অলরেডি লিখলাম, টর্কের মাত্রা কত হয়, ফোর্স ইন্টু ডিস্টেন্স। তাহলে সেটা অ্যাকচুয়ালি এটাই আসবে, এই যে মোমেন্ট অফ ফোর্স মানেই টর্ক, বুঝলে? মোমেন্ট অফ ফোর্স মানেই কি, মোমেন্ট অফ ফোর্স মানেই হচ্ছে টর্ক, বুঝলে? দুটো একই জিনিস। মোমেন্ট অফ ফোর্স, বলের ভ্রামক মানেই হচ্ছে টর্ক। ওকে, বলো কোয়েশ্চেনটা ক্লিয়ার হলো তাহলে তোমাদের? চলো চলো চলো, বুঝলে? বলো কার কার ছুটি লাগবে, ছুটি কার কার দরকার? আচ্ছা এরকম ব্যাপার ঐশী, এখন ভালো করে পড়ো তাহলে, ঠিক আছে? ওকে, এখন ভালো করে পড়ো, এই বছর যাতে একদম টপ র্যাঙ্ক করে একদম ভালো কলেজে যেতে পারো, ঠিক আছে? ওকে, ঐশী। হুম, ঠিক আছে, ছুটি দরকার নেই তাই তো? ঠিক আছে, আমার একটা কোয়েশ্চেন স্যার শুনুন, যা কোয়েশ্চেন আছে যদি এই পড়া রিলেটেড হয় তাহলে এখন বলো, আদারওয়াইজ ক্লাসের লাস্টে শোনা হবে, ঠিক আছে? ওকে, ছুটি লাগবে তো যাও ছুটি, তোমাকে কি আটকায় রাখছে? কার ছুটি লাগবে, কি কারোর ছুটি লাগতেছে না, এ কিরকম ব্যাপার? এই প্রশ্নটা করো, এই প্রশ্নটা কারা কারা চেনে? এটা জেনপাস ইউজিতে আসা প্রশ্ন। ওকে, আপনি একদম ফার্স্ট পেজটা দেখাবেন ক্লাসের শেষে, এটা তোমার কোয়েশ্চেন, নিশ্চয়ই দেখানো হবে। ওকে, চলো। এই শ্রুতি হিন্দি বলে কেন, এই শ্রুতি কি আমাদের সেই পুরনো শ্রুতি? ইয়েস কৌশিকী, আমি সমস্ত কিছু সম্পর্কে গাইড করে দেবো, ডোন্ট ওয়ারি। ওকে, দেখো নেক্সট ক্লাসের আগে তুমি জাস্ট সিম্পল আজকের ক্লাসে যা পড়া হলো সেইটুকু পড়ে আসবে, কয়েকটা ক্লাস হোক, তারপরে কিভাবে কি আগাতে হবে সব বলে দেবো, ঠিক আছে? ওকে, अच्छा अच्छा श्रुति, তাহলে इस साल अच्छे से करना है, ठीक है? সবকিছু তো বুঝতে পারছি, কোয়েশ্চেন কি করব ক্লিয়ার তো সব, সব কোয়েশ্চেন কিভাবে করবে সেটাও ক্লিয়ার হয়ে যাবে উইথ টাইম, ডোন্ট ওয়ারি রিমি। চল এটা সলভ করো দেখি, কি বলেছে? ইন দ্য ইকুয়েশন এত, পি ইজ প্রেশার, টি ইজ টাইম, এক্স ইজ ডিস্টেন্স, দেন দ্য ডাইমেনশন অফ আলফা অ্যান্ড বিটা ইজ, দেন দ্য ডাইমেনশন অফ আলফা অ্যান্ড বিটা ইজ। এবার আমরা কোথায় যাচ্ছি বলতো, এতক্ষণ বাচ্চাদের জিনিসগুলো করলাম, এতক্ষণ যেগুলো করছি সেগুলো বাচ্চাদের জিনিস, সবাই পারে। ওকে, এবার আমরা আস্তে আস্তে যাচ্ছি প্রিন্সিপাল অফ হোমোজিনিটিতে। তো প্রিন্সিপাল অফ হোমোজিনিটিতে কি বলেছে, আমাদের একটা ইকুয়েশনের বোথ সাইডে প্রত্যেকটা টার্মের মাত্রা সেম হতে হবে, বা কতগুলো কোয়ান্টিটির মধ্যে আমি তখনই অ্যাডিশন বা সাবট্রাকশন করতে পারবো যদি তাদের ডাইমেনশন বা মাত্রা সেম হয়। তাহলে এখানে আমাদের এখানে একটা কি দিয়েছে, পি ইকুয়াল টু এটা। এবার বলেছে যে আমাদের পি হচ্ছে প্রেসার, টি হচ্ছে টাইম, এক্স হচ্ছে ডিস্টেন্স। তাহলে আলফা বাই বিটার ডাইমেনশন কত, আলফা বাই বিটার ডাইমেনশন কত? তাহলে কিভাবে বের করা যায়? দেখো এখানে আলফার থেকে তুমি যদি নোটিস করো, আলফার থেকে টাইমের স্কোয়ারটাকে মাইনাস করছে, তার মানে আমি প্রিটি শিওর, তার মানে আমি প্রিটি শিওর, ওকে, আচ্ছা প্রিটি শিওর মানে আমি
প্রচন্ড পরিমাণে শিওর। কেউ কেউ আবার ভাববে স্যার নিজেকে প্রিটি বলতেছে তারপরে শিওর বলতেছে। ওকে, চলো তাহলে এক্ষেত্রে আমি শিওর যে আলফার ডাইমেনশন কি হবে, সেটা টি স্কোয়ারের ডাইমেনশনের সাথে সমান আসবে। তার মানে আলফার ডাইমেনশন কত হবে, আলফার ডাইমেনশন হবে হচ্ছে টি স্কোয়ার। ওকে, আলফার ডাইমেনশন কত হবে, আলফার ডাইমেনশন হবে হচ্ছে টি স্কোয়ার। ওকে, আলফার ডাইমেনশন কত হবে, আলফার ডাইমেনশন হবে হচ্ছে টি স্কোয়ার। ওকে, তাহলে আলফার ডাইমেনশন কি, আলফার ডাইমেনশন হচ্ছে টি স্কোয়ার। সেটা আমরা একদম সিম্পলি কোথা থেকে পেয়ে গেলাম, সেটা সিম্পলি আমরা এখান থেকে পেয়ে গেলাম। ওটা সেটা আমরা সিম্পলি এখান থেকে পেয়ে গেলাম। এবার 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 কথাটা কি, এবার কথাটা হচ্ছে দেখো যে তাহলে আমাদের এই যে এখানে আমি কি দেখতে পাচ্ছি, এখানে আমি দেখতে পাচ্ছি বিটা এক্স, এখানে আছে কত, এখানে আছে হচ্ছে আলফা। ওকে, এবার তাহলে আমি যদি এক কাজ করি, তাহলে আমি যদি এক কাজ করি, এই যে আলফা বাই বিটা এক্স, এখান থেকে জানো তো আমি ডিরেক্টলি এই আলফা বাই বিটার ডাইমেনশনটা বের করতে পারবো। আমার অ্যাকচুয়ালি এই আলফার ডাইমেনশন বের না করলেও হতো, এটা জাস্ট কোনো সময় যদি বের করতে দিয়ে দেয়, তাই তোমাদের শেখালাম যে আলফার ডাইমেনশন সেটা কি হবে, টি স্কোয়ারের ডাইমেনশনের সাথে সমান হবে। ওকে, টি স্কোয়ারের ডাইমেনশনের সাথে সমান হবে। ওকে, ওকে, বুঝতে পারলে? দেখো যে আমাদের আলফার ডাইমেনশনটা সেটা টি স্কোয়ারের ডাইমেনশনের সঙ্গে সমান হবে, সেখান থেকে আমি আলফার ডাইমেনশন বের করলাম। তো আমাদের এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য সেটার কোনো দরকার নেই, জাস্ট তোমরা যাতে শিখতে পারো তাই তোমাদের বললাম। আমরা এই কোয়েশ্চেনটা সলভ করার জন্য কি করবো, সেটা নেক্সট পেজে লিখি, নিজে না লিখলে না মনটা শান্তি হচ্ছে না। পি সেটা সমান সমান আছে আলফা মাইনাস টি স্কোয়ার। এবার খুব মন দিয়ে শুনবে আমি কি বলবো, ঠিক আছে, খুব মন দিয়ে শুনবে আমি কি বলবো। আমি তো আলটিমেটলি কি হিসাব করতে চাই, আমি কি কোনো ভ্যালু হিসাব করতে চাই, নাকি আমি ডাইমেনশন হিসাব করতে চাই, তোমরা আমাকে বলো। পায়েল সেটাই তো আমি বলবো, অপেক্ষা করো। যে আলফা আর টি স্কোয়ারের ডাইমেনশন সেম, সেটা আমরা কেন পাচ্ছি, তার কারণ হচ্ছে এরা একটা একটা থেকে সাবট্রাক্ট করা হচ্ছে। তুমি একটা একটা থেকে কিভাবে বিয়োগ করবে, যদি তাদের ডাইমেনশন সেম হয় তাহলেই না বিয়োগ করবে বা যোগ করবে। তাহলে এতটুকু তো আমরা বুঝেছি, কিন্তু সেটা আমাদের এই কোয়েশ্চেনে ইউজ করারই দরকার নেই। সেটা ইউজ করেও বের করা যাবে, অনেকে ইউজ করেও বের করবে, বাট আমরা ড্রিম ম্যাচে পড়তে এসেছি, আমরা কিছু তো স্মার্ট মুভ শিখবো যাতে আমরা অন্যদের থেকে তাড়াতাড়ি করি। আমরা বের করতে চাই হচ্ছে ডাইমেনশন, আমাদের ভ্যালু বের করা নিয়ে কোনো শখ নেই। ওকে, তাহলে আমাদের যদি ভ্যালু বের করা নিয়ে কোনো শখ না থাকে, আমরা যদি ডাইমেনশন বের করতে চাই, তাহলে আমাদের কি এই দুটো কোয়ান্টিটি আলাদা আলাদা করে দরকার আছে? আমাদের কি দরকার, এর ডাইমেনশনটা দরকার। অ্যান্ড যেহেতু দুটো কোয়ান্টিটির মাঝখানে সাবট্রাকশন করা আছে, আমি কনফার্ম যে এদের দুজনের ডাইমেনশনটা সেম। তাহলে আমি এখানে যেহেতু আমার প্রশ্নে আলফা চেয়েছে, আমি টি স্কোয়ারটাকে উড়িয়ে দিয়ে শুধু আলফা লিখতে পারি কি, আমি টি স্কোয়ারটাকে উড়িয়ে দিয়ে শুধু আলফা লিখতে পারি, ইয়েস লিখতে পারি। তার কারণ কি বলতো, তার কারণ আমি যখন পি এর ডাইমেনশনের কথা বলবো, সেটা আলফার ডাইমেনশন বাই নিচে বিটা এক্স ছিল, বিটা এক্স এর ডাইমেনশনের সঙ্গে সমান লিখতে পারি। দেখো এটা লেখা যাবে কি, যারা যারা শুরুর থেকে ক্লাস বুঝেছে তারা এটা বুঝে যাওয়া উচিত। ওকে, দেখো এটা কি লেখা যাবে। এবার অনেকের মনে কোয়েশ্চেন আসবে, স্যার এখান থেকে যেরকম মাইনাস টি স্কোয়ার উড়িয়ে দিলে, তাহলে এখান থেকে এক্সটাকে উড়িয়ে দাও। ऐसे नहीं होता, এখান থেকে টি উড়িয়ে দিলাম, এখান থেকে এক্স উড়ানো যাবে না। এখানে টি কি ছিল, মাইনাস দিয়েছিল, তার মানে আলাদা আলাদা টার্ম, তার মানে এটার যা ডাইমেনশন এটার ডাইমেনশন সেম। এখানে দুজন গুণ আছে, দুজনের ডাইমেনশন সেম না আলাদা, আদৌ কারোর ডাইমেনশন আছে না নেই কিচ্ছু আমি জানি না, বুঝতে পারলে? এখানে কিন্তু এটাকে উড়ানো যাবে না, এখানে কি আছে, মাল্টিপ্লাই আছে। তাহলে এখান থেকে আমি এই কোয়েশ্চেনটা বলতে না হয় 10 মিনিট কাটিয়ে দিলাম, কিন্তু যখন শেষ করব তারপরে তোমরা আমাকে বলবে যে পরীক্ষায় করতে কতক্ষণ লাগবে। তাহলে আমাদের আলফা বাই বিটা সেটা সমান সমান কি হয়ে যাচ্ছে, সেটা সমান সমান হয়ে যাচ্ছে পি এর মাত্রা ইন্টু এক্স এর মাত্রা। পি এর মাত্রা যে জানেও না সে লিখে দেবে ফোর্স বাই এরিয়ার মাত্রা ইন্টু এক্স এর মাত্রা। তাহলে এবার ফোর্সের মাত্রা তো সবাই জানে, পৃথিবীতে এমন কেউ আছে যে ফোর্সের মাত্রা জানে না? কালকে যেই বাচ্চাটার জন্ম হয়েছে তাকে যদি তুমি কি জিজ্ঞেস করো, সেও হয়তো ফোর্সের মাত্রা বলে দেবে, তাই না? ওকে, তাহলে এই ক্ষেত্রে এম এল টি মাইনাস টু ফোর্সের মাত্রা, এরিয়ার মাত্রা এল স্কোয়ার, আর ওপরে এক্স মানে কি, এক্স মানে তো ডিস্টেন্স বলেই দিয়েছিল গো, এক্স মানে তো ডিস্টেন্স বলেই দিয়েছিল, তার মানে এটা এল। তাহলে এল আর এল কেটে গেল এল স্কোয়ারের সাথে, তাহলে কত থাকলো এম টি পাওয়ার মাইনাস টু। তাহলে কারেক্ট আনসার হচ্ছে এম টি পাওয়ার মাইনাস টু, অপশন বি। বলো তাহলে কারেক্ট আনসার কি হয়ে যাবে, কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি। বলো সবাই বুঝলো কি বুঝলো না?
স্যার আলফা বাই বিটা এক্স এর ডাইমেনশনটা মাইনাস টি স্কোয়ারের ডাইমেনশন না, আলফার ডাইমেনশনটা হচ্ছে টি স্কোয়ারের ডাইমেনশন, আর মাইনাস বলবে না পায়েল, বলো টি স্কোয়ারের ডাইমেনশন। মাইনাসটা তো টার্ম গুলো আলাদা আলাদা করছে, টার্মটা কি টি স্কোয়ার, তাই না? ওকে, আলফার ডাইমেনশন টি স্কোয়ারের ডাইমেনশনের সাথে ইকুয়াল, তার কারণ আলফার থেকে টি স্কোয়ারটাকে মাইনাস করা হচ্ছিল। বুঝলে সবাই? সবাই অ্যাপ্রোচটা বুঝলে? मेरा भी सेम आंसर निकला है। ठीक है, बहुत बढ़िया देन। দেখো তোমরা অনেকে হয়তো অন্য মেথডে করে ঠিক করেছো, কিন্তু আই হোপ এটা সবার কাছে ক্লিয়ার। তাহলে আমি তোমাদের জন্য একবার এক্সপ্লেন করে দিচ্ছি। তাহলে আমাদের কি ছিল, এটা ছিল। এবার এখানে যেহেতু এটার থেকে এটাকে মাইনাস করা হয়েছে, তার মানে দুজনের ডাইমেনশন সেমই হবে। তো আমরা শুধু ডাইমেনশনাল অ্যানালাইসিসই করতে চাই, আমি কোনো ভ্যালু বের করতে চাই না। তাই আমি যে কোনো একটাকে লিখে দিলাম যাকে দিয়ে আমার দরকার, ওর ডাইমেনশন বের করে নিব। নিচে বিটা এক্স এর ডাইমেনশন, সেটা তো পি এর সাথে ইকুয়ালই ছিল, তাহলে পি এর ডাইমেনশনের সাথে ইকুয়াল আসবে। তাহলে এখান থেকে তুমি আলফা বাই বিটা লিখলে সেটা কত হয়ে যায়, পি, আর এক্সটা এখানে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে। তারপর তুমি প্রেশার আর লেন্থের ডাইমেনশন দিয়ে যা বের করার বের করো। ওকে চলো, বুঝলে? ঋষিতা বলছে, ঋষিতা গিরি বলছে আমার কমেন্টটা দেখছেন না স্যার। এই তো দেখলাম। ওকে চলো, বলো এই কোয়েশ্চেনটা পরীক্ষায় করতে কতক্ষণ লাগবে? যে বুঝলো, যে এই অ্যাপ্রোচে আগাবে, তার পরীক্ষায় কোয়েশ্চেনটা করতে কতক্ষণ লাগবে? আমার না হয় অনেক টাইম লাগলো তোমাদের বোঝাতে। ওকে, আলফা বাই বিটা এক্স, এটা এটা তো একটা সিঙ্গেল টার্ম। ইয়েস, এখন আলফা বাই বিটা এক্স একটা সিঙ্গেল টার্ম হিসেবেই কাজ করছে। আলফা বাই বিটা এক্স এটা একটা সিঙ্গেল টার্ম, তো বুঝলে? আলফা বাই বিটা এক্স সেটা একটা সিঙ্গেল টার্ম, একদম ঠিক পাইল। 2 মিনিট লাগবে বলে রিমি, ম্যাক্সিমাম এটা 30 সেকেন্ড। ওকে রিমি, ম্যাক্সিমাম 30 সেকেন্ড, প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে। ম্যাক্সিমাম 30 সেকেন্ড, খুব বেশি হলে 40 সেকেন্ড। চলো ঠিক আছে, তো সেই ঠিক আছে। আজকে তোমাদের প্রথম ক্লাস, আমি দেখলাম যে আচ্ছা রিমি অ্যাটলিস্ট 2 মিনিট বলেছে। তো অনেকে তো বলেই নি যে কতখানি লাগবে স্যার, আমার তো অনেকটাই টাইম লাগবে স্যার, একদিন তো লেগেই যাবে। ঠিক আছে ওকে। আরে না না পায়েল, এই দেখো তোমার মাইনাসটা কার থেকে কে হচ্ছে, সিম্পল, এটার থেকে এটা মাইনাস হচ্ছে না। তুমি যার যার মধ্যে যোগ বিয়োগ করবে তাদের মাত্রা সেম, সেটা যেখানেই থাকুক, উপরে থাকুক নিচে থাকুক, যেখানে ইচ্ছা থাকুক। এইটার সঙ্গে এই টোটালটার মাত্রা সেম, এটার সাথে এটার মাত্রা সেম, এটার মাত্রার সাথে এটার মাত্রার কোনো সম্পর্ক নাই। বুঝছো? হ্যাঁ, আলফা ইকুয়াল টু টি স্কোয়ার, আলফার ডাইমেনশন যা হবে সেটা টি স্কোয়ারের ডাইমেনশনের সঙ্গে ইকুয়াল হবে। বুঝলে? স্যার কি বই কিনবো একটু বলে দেবেন? কোনো বই লাগবে না, ড্রিম ব্যাচ জয়েন করে নিয়েছো, ব্যাস হয়ে গেছে। ওকে বুঝেছো পায়েল? বুঝলে? এই যাদের যাদের বাংলায় সমস্যা হচ্ছিল তারা এখন বলো তো, যে বেশ কতগুলো কোয়েশ্চেন করলে এখন কি আর সমস্যা মনে হচ্ছে, বা আগের থেকে একটু কি বেটার ফিল হচ্ছে? হয় না যে তোমরা তো সবাই নার্স অ্যান্ড প্যারামেডিক্স হইতে যাচ্ছ, একটা ধরো পেশেন্ট আসলো, একদম এমার্জেন্সি কন্ডিশন, তো একদম ঠিক হতে তো কয়েকদিন সময় লাগবে, কিন্তু একটু ওষুধ টষুধ পড়ার পরে কিছুক্ষণ পরে 1-2 ঘন্টা পরে রিপোর্ট নেয় না যে এখন কি ভালো লাগতেছে? তো সেরকম তোমাদেরকে এখন ভালো লাগতেছে, বেশ কয়েকটা কোয়েশ্চেন টোয়েশ্চেন করলাম। চলো এই কোয়েশ্চেনটা করো দেখি সুন্দর করে। একটু শ্রীদা বলছে না স্যার কোনো প্রবলেম হচ্ছে না। ওকে, একটু হলেও বেটার লাগছে। ওকে স্যার, সব সমাজ গাই। স্যার আপনাদের ক্লাসগুলো ঠিক করে করলে হবে তো স্যার? ঠিক করে করো না, তারপর তুমিই বলবে হচ্ছে কি হচ্ছে না। অবশ্যই হবে, আদারওয়াইজ যদি ক্লাস করে যদি না হতো তাহলে আমরা কেন করাতাম? হ্যাঁ স্যার, সায়ন্তিকা বলছে হ্যাঁ স্যার একটু হলেও বেটার। ইয়েস, এটা 2025 সালের জেনপাস ইউজির কোয়েশ্চেন। ওকে, এটা কার সাথে সমান হবে? এনসিআরটি কি পড়বো স্যার? বায়োলজির ক্ষেত্রে তো অবশ্যই পড়ো, কেমিস্ট্রির ক্ষেত্রেও পড়তে পারো, ফিজিক্সের জন্য লাগবে না, ফিজিক্সের জন্য আমি যা পড়াবো না। ওকে, ফিজিক্সের জন্য ব্লাইন্ডলি আমি যা পড়াবো সেটাই ফলো করো।
কোয়েশ্চেন আমি যেখান থেকে প্র্যাকটিস করতে বলবো সেগুলো প্র্যাকটিস করবে, দ্যাটস ইট। ওকে, অ্যান্ড একটু অপেক্ষা করো, আজকে ফার্স্ট ক্লাস স্টার্ট হলো, তোমাদের সঙ্গে আবার আরো অনেক কথা হবে। আমি তোমাদেরকে জেনপাস ইউজি পরীক্ষা অবধি আপকামিং 2-3 মাস গাইড করবো, অনেক কিছু শিখে যাবে। ওকে, তাহলে এটা কি হবে, আমাদের যে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট সেটা কার সাথে সমান? দেখো আমরা জানি বোরের শর্ত থেকে এল সমান সমান এনএইচ বাই 2 পাই হয়। এবার এন আর 2 পাই এর তো কোনো মাত্রা নেই, এন আর 2 পাই এর তো কোনো মাত্রা নেই, তার মানে কি, তার মানে কৌণিক ভরবেগের সাথে প্ল্যাঙ্কের কনস্ট্যান্টের মাত্রা সমান হয়। তাহলে এটা দেখো কত সোজা একটা কোয়েশ্চেন এসেছিল, তাই না? যারা এই ফর্মুলাটা মাথায় ছিল তাহলে তারাই উত্তর করতে পারবে। ওকে, বুঝতে পারলে? তাহলে আমাদের যে অপশন বি সেটা হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন বি হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন এটা বলো দেখি। এই কোয়েশ্চেনটা কি বলেছে, বলেছে যে দ্য ফেমাস ফার্মি ডাইরাক ডিস্ট্রিবিউশন ফাংশন ইজ গিভেন বাই দ্য ফলোইং এক্সপ্রেশন। এটা কিছু একটা বিশাল কিছু বলেছে, বুঝলে না? ওকে, এন্ড এই যে বিশাল কিছুটা বলেছে এটা দেখে নিয়ে, এটা কিন্তু জেনপাস ইউজির কোয়েশ্চেন, ঠিক আছে? ওকে, এটা কিন্তু জেনপাস ইউজির কোয়েশ্চেন, এন্ড এই কোয়েশ্চেনটা দেখে নিয়ে বাচ্চা কাচ্চা কি ভয়টাই না পাবে যে স্যার এগুলা তো আমি নামই শুনি নাই কোনোদিনও, ফার্মি ডাইরাক ডিস্ট্রিবিউশন ফাংশন কি জানি এটা। ওকে, যে ফার্মি ডাইরাক ডিস্ট্রিবিউশন ফাংশন সেটা যেন কি, সেটা দেখে তোমাদের মনে হচ্ছে যে এটা আছে। তাহলে এটা যদি হয় সেখানে ইটা কি এনার্জি, কেটা হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার, এ হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এর আমাদের এই যে দেখো এখানে একটা দিয়েছে আলফা, এটা এ না, এটা আলফা হবে, ঠিক আছে? এটা হয়তো টাইপিং মিস্টেক হয়েছে, এটা আলফা ইজ এ কনস্ট্যান্ট হবে। তাহলে এখানে এই যে আলফা আর এই যে কে, এই আলফা কে এর মাত্রা কত হবে সেটা বের করতে বলেছে। আলফা কে এর মাত্রা কত হবে সেটা বের করতে বলেছে। এন্ড এই কোয়েশ্চেনটাও যারা কিনা কেটা কি, এখানে দেখো অনেকে তো প্রথমে এই ফার্মি ডাইরাক ডিস্ট্রিবিউশন ফাংশন এটা লেখা দেখেই কোয়েশ্চেনটা ছেড়ে দেবে যে এটা তো আমি পারবো না। অনেকে আবার বোলজম্যান কনস্ট্যান্ট লেখা দেখে ছেড়ে দেবে যে এটার তো আমি মাত্রা জানি না, তাহলে তো এই কোয়েশ্চেনটার কোনো আশাই নাই। ওকে, তাহলে পরে ছেড়ে দেবে। কিন্তু আমি তোমাদেরকে বলছি তুমি ফার্মি ডাইরাক ডিস্ট্রিবিউশনও জানার দরকার নেই, তুমি বোলজম্যান কনস্ট্যান্টও জানার দরকার নেই, তুমি এই কোয়েশ্চেনটা পারবে। কিভাবে পারবে সেটা আমি শেখাবো। ওকে, কিন্তু তোমরা একটু চেষ্টা করো। রিমি উত্তর দিচ্ছে বি হবে, স্বর্ণালী উত্তর দিচ্ছে বি হবে, বিদিশা উত্তর দিচ্ছে বি হবে, ঠিক আছে? ওকে, ঋষিতা গিরি উত্তর দিচ্ছে এ হবে, ঋষিতা গিরি উত্তর দিচ্ছে এ হবে, ডাইমেনশন লেস হবে। ওকে, ও বলেছে মাত্রাহীন। ওকে, ঐন্দ্রিরা বলেছে বি হবে। বাই দ্য ওয়ে, পরীক্ষায় যদি কোনো একটা কোয়েশ্চেন না পারছো সেটা কিন্তু ছেড়ে আসবে, সেটা ভুল উত্তর দিয়ে আসবে না, তাহলে কিন্তু নেগেটিভ মার্কিং হবে, ঠিক আছে? ওকে सर, यहाँ के तो कांस्टेंट बोला है, ये के क्या बोला है, के बोल्ट्जमैन कांस्टेंट बोला है ना, के इज बोल्ट्जमैन कांस्टेंट। ओके, के क्या है, के बोल्ट्जमैन कांस्टेंट है। স্যার বারবার জুম করে লিখছি তো, এই কোয়েশ্চেন কে লেখে রিমি, ওই জন্য তুমি পিছনে পিছনে দৌড়াচ্ছ যে স্যার আবার এটা একটু বলেন, স্যার আমার তো একটু নেটওয়ার্ক চলে গেছিল, তোমার কোয়েশ্চেন লিখতে টাইম যাচ্ছে। কোয়েশ্চেন কে লেখে, কোয়েশ্চেন লেখালেখির কাজ বাড়িতে, ক্লাসে শুধু শেখাতে বোঝাতে ফোকাস করো, নাহলে কোয়েশ্চেন লিখতে লিখতে তোমার অর্ধেক বোঝা চলে যাবে গা। उसका फिर जीरो, उसका फिर जीरो होगा क्या सर? क्यों जीरो होगा, बोल्ट्जमैन कांस्टेंट है, उसका कुछ ना कुछ डायमेंशन रहेगा। চলো এবার আমরা বের করি, ঠিক আছে? এবার আমরা বের করি। দেখো আমি না শুধু এই নিচের টুকু লিখছি, বাকি আমি কিছু লিখছি না। তুমি দেখবে যে আমি এই সমস্ত ইকুয়েশন উড়িয়ে দেবো, তাও আমরা সলভ করে নেবো একদম চুটকিও মে, ঠিক আছে? ঠিক আছে, অনেকে বলবে স্যার আপনি তো হ্যাকার স্যার। ওকে, লবিতে হ্যাকারও আছে, দেখো ই বাই কেটি প্লাস ওয়ান, তাই না? এটা দিয়েছে। এবার আমি তো পারলে আমি এই প্লাস ওয়ানটাকে উড়িয়ে দিই, এটারও আমার কোনো কাজ নেই। আর আমি শুধু এইটুকু নিলাম, এইটুকু, এইটুকু ছিল তো নিচে, এই যে এইটুকু, এইটুকু আমি জাস্ট নিলাম। ওকে, এইটুকু, তো এইটুকু যদি আমি নিই, এবার দেখো এই ই এর পাওয়ার আলফা আছে, এই ই এর পাওয়ার ই বাই কেটি আছে। এবার
এই দুটো ই কি আছে, গুণ আছে। এবার দেখো তোমরা ক্লাস 9-এ, ঠিক আছে ওকে, ক্লাস 9-এ, ঠিক আছে ওকে, ক্লাস 9-এ আমরা একটা জিনিস শিখেছিলাম, সূচকের নিয়মাবলী, ঠিক আছে, রুলস অফ ইন্ডাইসেস। তো সেই যে সূচকের নিয়মাবলী, সেখানে আমরা একটা জিনিস পড়েছিলাম, যদি এ টু দি পাওয়ার এম এর সঙ্গে এ টু দি পাওয়ার এন গুণ করি, সেটা এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়। এটা কি সবাই পড়েছিলে? আশা তো করি যে সবাই পড়েছিলে। ক্লাস 9-এ পড়লে অ্যাটলিস্ট 11-এ তো যখন বেসিক ম্যাথমেটিক্স করছিলে তখন পড়েছিলে, তাই না? ওকে, যে এটা কত হয়, এটা হয় হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন, এম প্লাস এন এটা হয়। তাহলে সিমিলারলি আমি যদি এখানে বলি এটা, তাহলে এটাকে আমি লিখতে পারবো ই টু দি পাওয়ার আলফা প্লাস ই বাই কেটি। দেখো তো লেখা যাবে কিনা, ই টু দি পাওয়ার আলফা প্লাস ই বাই কেটি লেখা যাবে, ই টু দি পাওয়ার আলফা প্লাস ই বাই কেটি। ওকে, বোঝা গেল? ওকে, চলো তাহলে আই হোপ এতখানি সবাই বুঝলে। এবার এতখানি যদি সবাই বোঝো, ঠিক আছে ওকে, আরে অভিজিৎ দাঁড়াও, এতখানি যদি সবাই বোঝো, ওকে, এতখানি যদি সবাই বোঝো, তাহলে এবার তোমরা আমাকে বলো তো, দেখো আমরা প্রিন্সিপাল অফ হোমোজিনিটি কি কিভাবে ইউজ করতে পারবো, সবাই খুব ভালো করে মন দিয়ে বুঝবে, ঠিক আছে ওকে। দেখো, আমি কি এই জায়গাটায় প্রিন্সিপাল অফ হোমোজিনিটি ইউজ করতে পারি, যে এটা আর এটা যোগ হয়েছে, তার মানে এটার যা মাত্রা হবে এটার মাত্রা সেম হবে। দেখো, যে এটা আর এটা যোগ হয়েছে, তার মানে এই ক্ষেত্রে এটার যা ডাইমেনশন হবে এটার ডাইমেনশন সেম হবে, এটার যা ডাইমেনশন হবে এটার ডাইমেনশন সেম হবে। তাহলে পরে কোথায় ফার্মি ডাইরাক, কোথায় বোলজম্যান কনস্ট্যান্ট, কিচ্ছু লাগবে না। তাহলে আমরা কি লিখতে পারি, ডাইমেনশন অফ আলফা ইকুয়াল টু ডাইমেনশন অফ ই বাই কেটি। ওকে, ডাইমেনশন অফ আলফা সেটা ইকুয়াল টু ডাইমেনশন অফ ই বাই কেটি। তাহলে এখান থেকে আমাদের কিসের ডাইমেনশন বের করতে বলেছে, আলফা আর কে এর, সেটা কি, সেটা আসবে আমাদের ই বাই টি। এবার এমন কি কেউ ক্লাসে আছে যে শক্তির মাত্রা জানে না আর টাইমের মাত্রা জানে না? টি টাইম বলেছে না কি বলেছে, টি টেম্পারেচার বলেছে। তো এমন কি কেউ আছে যে শক্তির মাত্রা জানে না আর টেম্পারেচারের মাত্রা জানে না? সবাই জানে, তাই না? তাহলে এখান থেকে কত আসবে, এম এল স্কোয়ার টি মাইনাস টু বাই টেম্পারেচার, মানে হচ্ছে ওরা কি দিয়ে লিখেছে দেখি, ওরা থিটা দিয়ে লিখেছে, বাই থিটা। তাহলে কত আসবে, এম এল স্কোয়ার টি মাইনাস টু থিটা মাইনাস ওয়ান। দেখো, দেখে নাও, দেখে নাও সবাই। এবার যদি এটা দেখে নাও, দেখা যদি হয়ে থাকে, তাহলে এবার সায়ন্তিকা বুঝতে পারেনি, একবার বলে দিই। এই যে আমরা এটার থেকে এটা পেলাম, বুঝেছে? এবার এখানে এই দুজনের মধ্যে যোগ হচ্ছে, তাহলে দুটো কোয়ান্টিটির মধ্যে যদি যোগ হয় বা বিয়োগ হয়, তাদের মাত্রা কি হবে, সেম হবে। এটার সাথে এটা যোগ হয়েছে, তার মানে এটার আর এটার মাত্রা সেম হবে, এটার আর এটার মাত্রা সেম হবে। তাহলে এখান থেকে আমি কেটাকে এখানে নিয়ে যাব, তাহলে কে আলফার ডাইমেনশন কি আসবে, ই বাই টি এর ডাইমেনশনের সাথে সমান। ওকে, বুঝতে পারলা? ওকে, শ্রীজা বলছে স্যার তুমি সত্যি হ্যাকার একদম। চলো, তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার হচ্ছে, এম এল স্কোয়ার টি মাইনাস টু থিটা মাইনাস ওয়ান। ওকে, অনেক স্যার, অনেকে দেখলে তোমাদের, তোমরা কিন্তু বাড়িতে যখন ক্লাস করতে বসবে, ঠিক আছে ওকে, বুঝলে, অন্য কোনো স্যার ম্যামদের সামনে, তোমাদের বাড়ির কোনো স্যার ম্যামদের সঙ্গে বা ধরো নাও তোমাদের মা বাবার সামনে, কিন্তু তোমরা মানে স্পিকারে চালায় বসো না, হেডফোন লাগায় বসবা, ঠিক আছে? কারণ তোমরা তো জেনজি, তোমরা তো আমি হ্যাকার বললে পরে বুঝে যাওয়া, না বাকিরা ভাববে যে কি বলতেছে, কি পড়াচ্ছে এটা, মেয়েকে কি ভুল জায়গায় ভর্তি করে দিলাম নাকি আমি। চলো, যাই হোক, কিন্তু মাঝে মাঝে এই যোগগুলো এই জন্যই বলা, যাতে তোমাদের পড়াশোনাটা মানে আর কি ইন্টারেস্ট বজায় থাকে এন্ড তোমরা সত্যি কনসেপ্ট গুলোকে মন দিয়ে শিখতে পারো। ঠিক আছে ওকে, থ্যাংক ইউ সো মাচ ঋষিতা। চলো।
আমি তো স্পিকার চালিয়ে বসে আছি, ব্যাস শেষ। কোয়েশ্চেনটা শুধু দেখতেই ভয়ঙ্কর। ওরে বাপরে, কতগুলা ঋষিতা, ঋষিতা প্রামাণিক, ঋষিতা গিরি, ঋষিতা ভুইয়া। চলো, পায়েলের মা বলে এটাই বলছিল যে মেয়েকে কোথায় ভর্তি করে দিলাম। মিস্টেক মিস্টেক। চলো, আচ্ছা তাহলে আশা করছি এটা সবাই বুঝতে পারলে। ওকে, এটা সবাই আশা করছি বুঝতে পারলে। ওকে চলো। না না সঞ্চারী, প্রথম দিন এইসব না। হ্যাঁ, বাচ্চাগুলো কত আশা নিয়ে ক্লাস করতে আসছে। একটা সুন্দর সা কোয়েশ্চেন দেখা যাক, ঠিক আছে? ওকে, আমি কোয়েশ্চেনটা বের করবো, তোমরা বলবে স্যার এত কিউট কোয়েশ্চেন। ওকে, এই নাও, চলো করো দেখি। এটা বলেছে যে অ্যাকর্ডিং টু নিউটন, নিউটনের মতে, ওকে আমাদের, ঠিক আছে ওকে, অ্যাকর্ডিং টু নিউটন, নিউটনের মতে the viscous force acting between liquid layers of area A and velocity gradient delta v by delta z is given by এত। তাহলে কি বলেছে, বাংলায় বলি, ঠিক আছে? নিউটনের মতে দ্য ভিসকাস ফোর্স, ভিসকাস ফোর্স মানে কি, ওই যে মনে করো ক্লাস 11-এর যেই জায়গাটা তোমরা সবাই ছেড়ে দিয়েছিলে, সান্দ্রতাঙ্ক, সান্দ্রতা বল, পৃষ্ঠটান, তো সেই সান্দ্রতা বলের কথা বলেছে। সান্দ্রতা বল কি, লিকুইডগুলো যখন লিকুইডগুলো ফ্লো হয়, সেখানে একটা লেয়ার আরেকটা লেয়ারকে স্লো করার চেষ্টা করে না, সেই ক্ষেত্রে এই যে নিচের লেয়ারটা উপরের লেয়ারটাকে স্লো করার চেষ্টা করছে, সান্দ্রতা বল, সেই সান্দ্রতা বলের কথা বলেছে। দ্য ভিসকাস ফোর্স অ্যাক্টিং বিটুইন লিকুইড লেয়ার, লিকুইড লেয়ার মানে কি, আমরা তো পুরো লিকুইডটাকে একটা লিকুইড ভাবি না, যখন সান্দ্রতাঙ্কের কথা বলি সেগুলোকে আমরা আলাদা আলাদা লেয়ার হিসেবে ভাবি। তো সেই যে লিকুইড লেয়ার অফ এরিয়া এ, লিকুইড লেয়ারগুলো যে আছে তাদের এরিয়া কত বলেছে, তাদের এরিয়া বলেছে এ। ওকে, তাদের এরিয়া কত, এ। অ্যান্ড ভেলোসিটি গ্রেডিয়েন্ট কত, ভেলোসিটি গ্রেডিয়েন্ট হচ্ছে ডেল্টা ভি বাই ডেল্টা জেড। ভেলোসিটি গ্রেডিয়েন্ট মানে কি, যে কতটুকু ডেপথের চেঞ্জে কতটুকু ভেলোসিটির চেঞ্জ হচ্ছে, সেটাই হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট। যেখানে ডেল্টা ভিটা কি, সেটা হচ্ছে বেগের পরিবর্তন বোঝাচ্ছে, ডেল্টা জেডটা কতখানি ডেপথ সেটুকু বোঝাচ্ছে। ওকে, সেটা এই ফর্মুলা দিয়ে প্রকাশ হচ্ছে। তাহলে এই যে ইটা, এই যে ইটা, ইটাটা কি, ইটাটা বেসিক্যালি আমাদের সান্দ্রতাঙ্ক, তাই না? তাহলে এই যে ইটা, ইটার ডাইমেনশনটা কত হবে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে খুব সিম্পল, তাহলে আমরা যদি ইটার ডাইমেনশন লিখতে চাই, দেখো এই সমীকরণটার থেকে ইটা কত বের হবে, সেটা বের হবে হচ্ছে এফ ডিজেড বাই এ ডিভি। এটা বের হবে তো, এটা বের হবে তো, ঠিক কিনা? বুঝতে পারলে? ওকে, মৌসুমী বলছে আমার মার তো আপনার ক্লাস খুবই ভালো লাগে স্যার। দারুণ ব্যাপার তো তাহলে। চল, আচ্ছা এবার এখানে মৌসুমী তুমি আমাদের হেল্পলাইন নম্বরে একবার কন্ট্যাক্ট করো তো, ঠিক আছে? ওকে, এখানে বা তুমি শাকধারা ম্যামের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে? চলো, এখানে আমাদের এই যে এফ ডিজেড আর এ ডিভি, ওকে, এই যে এফ ডিজেড আর এ ডিভি, স্যার ক্লাস রুটিনে সাবজেক্টের সাথে স্যারের নেম দিলে ভালো হতো। ক্লাস রুটিনে, রুটিনে স্যার ম্যামদের নাম লেখা আছে তো, করো না, রুটিনটা দেখবে, রুটিনটাতে স্যার ম্যামদের নাম লেখা আছে। ওকে, আচ্ছা দেখো কি বলছি, যে এফ ডিজেড বাই এ ডিভি কোথার থেকে আসলো, এই যে এই ফর্মুলাটা যে ছিল এটা, এখান থেকে আমি যদি শুধু ইটাটাকে আলাদা করতে চাই, তাহলে এটা নিচে চলে আসবে, ডিভিটা নিচে চলে আসবে, আর ডিজেডটা উপরে চলে যাবে। তাহলে এখান থেকে আমি এটা পেয়ে যাচ্ছি। ওকে, এখান থেকে আমরা এটা পেয়ে যাচ্ছি। এবার এখান থেকে যদি আমরা এটা পেয়ে যাই, ও আচ্ছা ওখানে সাবজেক্টগুলো লেখা নেই নাকি, আমি আপডেট করে দিতে বলবো, ডোন্ট ওয়ারি। ওকে, আমরা যদি এখান থেকে এটা পেয়ে যাই, তাহলে এবার, এবার এখানে দেখো, এবার এখানে
তাহলে বাকি মাত্রাগুলো এবার লিখলেই আমার কিন্তু বেরিয়ে যাবে। এই কোয়েশ্চেনটা কিন্তু সোজা, আমি মাত্রাগুলো লিখলেই বেরিয়ে যাবে। এফ এর মাত্রা কত? এম এল টি মাইনাস টু। ডি জেড, জেড আমি কি বললাম? কতখানি ডেপথ, ডেপথ মানে কি গভীরতা, গভীরতা মানে কি দৈর্ঘ্য। তাহলে ডেল্টা জেড এর মাত্রা তুমি কত লিখবে? সেটা লিখবে এল। নিচে 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 ওকে, নিচে এবার এ, এ কি বলেছিল? এরিয়া, এরিয়ার মাত্রা হয়ে গেল এল স্কোয়ার। ডিভি, ডিভি মানে কি ভেলোসিটির পরিবর্তন। ভেলোসিটি হোক, ভেলোসিটির পরিবর্তন হোক, একই তো জিনিস হবে। তুমি 100 টাকা থেকে 50 টাকা বিয়োগ করলে 50 টাকাই থাকে, তাহলে বেগের পরিবর্তন মানে সেটা তো একটা বেগেরই মাত্রা হবে, তাই না? তাহলে আমাদের এক্ষেত্রে এল টি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে এবার ক্যালকুলেট করে দেখো, এই এল এটা কেটে গেল, তাহলে আমাদের কত থাকছে? এম, এই একটা এল ওপরে চলে যাবে, তাহলে কত থাকবে? এল পাওয়ার মাইনাস ওয়ান আর টি পাওয়ার মাইনাস ওয়ান। এম এল পাওয়ার মাইনাস ওয়ান টি পাওয়ার মাইনাস ওয়ান। দেখো তো অপশন ডি আসছে তোমাদের, অপশন ডি আসছে কি তোমাদের? অপশন ডি এসছে। ওকে, চলো ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতটাই থাক। তোমাদের জন্য বেশ কিছু কোয়েশ্চেন এখানে অ্যাড করা আছে, তোমরা সেই কোয়েশ্চেনগুলো বাড়িতে প্র্যাকটিস করে নিও, ঠিক আছে? ওকে, যেই কোয়েশ্চেনগুলো আটকাবে তোমরা গ্রুপের মধ্যে পাঠাবে, ঠিক আছে? প্রচুর জন ওখানে রয়েছে, যাদেরকে বলা আছে তারা তোমাদের সেই কোয়েশ্চেনগুলো সলভ করে দেবে, ঠিক আছে? আর যদি দেখছো যে তোমাদের কোয়েশ্চেন সলভ হচ্ছে না, তখন তুমি আমাকে বলবে, ঠিক আছে? তখন আমি দেখবো যে কেন কোয়েশ্চেন সলভ হচ্ছে না। আই হোপ যে যাদের যাদের কোয়েশ্চেন সলভ করার অ্যাসাইনমেন্ট তারা বুঝে গেছো যে অন্যদের যদি কোয়েশ্চেন সলভ না হয় কারা কারা সলভ করতে হবে, সেটা আশা করি বুঝে গেছো যে কাদের কাছে সলভ করতে হবে। অ্যান্ড তোমরা যারা যারা নতুন ব্যাচ জয়েন করেছো, যারা এখানে কোয়েশ্চেন সলভ মানে কোনো সময় প্রবলেম হচ্ছে কোয়েশ্চেন সলভের জন্য টেলিগ্রামে পাঠাচ্ছ, সেটা কিন্তু তোমাদের 1 সপ্তাহই, তারপরে কিন্তু তোমরাও অন্যদের কোয়েশ্চেন সলভ করা স্টার্ট করবা, ঠিক আছে? ওকে, ডিপিপি কেন লাগে? ডিপিপি এই যে ক্লাসে যেই কোয়েশ্চেন গুলো করাবো, ক্লাসে প্রচুর কোয়েশ্চেন করাবো, ঠিক আছে? তারপর এই যে তোমাদের টেলিগ্রাম গ্রুপটা দিচ্ছি, ওটা দেখবে ডিপিপির থেকেও ডবল জিনিস। ওকে, ওখানে আমি ডিপিপিতে 10টা কোয়েশ্চেন দিব, ওখানে দেখবে বাচ্চারা দিনে 20টা কোয়েশ্চেন পাঠাবে, বুঝতে পারলে? তো সেই জন্য কোনো চাপ নেওয়ার দরকার নেই। স্যার কোন গ্রুপে জিজ্ঞেস করবো? জেনপাস ইউজি 2026। ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে মৌসুমী, বুঝতে পারলে অঙ্কিতা? অ্যাজ সাচ কোনো ডিপিপি লাগবে না, তার কারণ আমরা তোমাদেরকে আরআইসি করাবো। ওকে, আরআইসি যখন আমরা করাবো তখন আমরা তোমাদেরকে নিজেরাই প্রচুর কোয়েশ্চেন করাবো, আর এখনো ক্লাসে প্রচুর কোয়েশ্চেন হবে। তো এই সমস্ত কিছু মিলিয়ে এক একটা চ্যাপ্টারে দেখবে 40-50টার কাছাকাছি কোয়েশ্চেন এখান থেকে তোমাদের বের হবে। ওকে, আর তার সঙ্গে মক টেস্ট থাকছে। গ্রুপে জয়েন করে নেবে সবাই, তোমরা দেখবে ব্যাচের সেকশনেই তোমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, রেকর্ডেড সেকশনে গেলে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা জয়েন করে নেবে, ঠিক আছে? ওকে, তাহলে আই হোপ যে আজকের যে এই ক্লাসটা দেখো, আজকে আমরা ড্রিম ব্যাচের তাহলে কি করলাম? আজকে আমরা ড্রিম ব্যাচের ফার্স্ট ডে ছিল, আজকে আমাদের ড্রিম ব্যাচের ফার্স্ট ডেতে আমাদের যে ফিজিক্সের ক্লাস সেটা আমরা কমপ্লিট করলাম। তো তোমাদের ক্লাসটা কেমন কি লাগলো একবার সবাই জলদি সে বলে ফেলো, যে আজকের যে এই ক্লাসটা সেটা তোমাদের কেমন লাগলো, জলদি সে বলে ফেলো সবাই। ড্রিম ব্যাচের ফার্স্ট ক্লাস, তোমরা যারা যারা আজকে ফার্স্ট ক্লাস করলে তোমাদের ক্লাস কেমন লাগলো, চলো জলদি সে বলে ফেলো সবাই। আজকে ক্লাসে তোমরা পড়া বুঝতে পারলে কি পারলে না, বা তোমাদের জায়গাগুলো সমস্ত কিছু ক্লিয়ার হলো কি হলো না, সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং। হাউ ওয়াজ দ্য ক্লাস? লাইক টিচার্সদের এফার্ট কিরকম, আমরা তোমাদের দেখে কি মনে হচ্ছে আমরা কি এফার্ট প্রপার দিচ্ছি কি দিচ্ছি না তোমাদের পড়ানোর জন্য, বা কন্টেন্ট কোয়ালিটি, সমস্ত কিছুতে আমার ফিডব্যাক চাই। আই হোপ যে তোমাদের ক্লাসটা ভালো লেগেছে আর আমি ভালো করে তোমাদেরকে সমস্ত জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। ওকে, ঠিক আছে, এই তো, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তো এটা জেনে ভালো লাগলো যে তোমরা বুঝতে পেরেছো, তার কারণ আমাদেরও আলটিমেটলি টার্গেট সেটাই যে তোমরা বুঝতে পারো। ওকে, আমাদেরও টার্গেট এটাই যে যাতে তোমরা বুঝতে পারো। কিন্তু একটা জিনিস আমি বারবার বলছি যে প্রথম দিনে সবাই সবাই মানে ক্রেজি মোটিভেশন থাকে, তাই না? যে আমি তো এটা করে নেবো ওটা করে নেবো, কিন্তু সময়ের সাথে সাথে এই মোটিভেশনটা ধরে রাখতে হবে। কনসিস্টেন্সি খুব ইম্পর্টেন্ট। ওকে, যারা যারা কনসিস্টেন্ট থাকতে পারবে তারা অনেক ভালো করতে পারবে, কিন্তু কনসিস্টেন্সি হারিয়ে ফেললে কিন্তু মুশকিলে পড়বে। তাই সবাই ভালো করে পড়তে থাকো। তো চলো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর প্রিপারেশন। তোমরা ড্রিম ব্যাচে চলে এসছো, এখন রেগুলারলি তাহলে ভালো করে প্রিপেয়ার করো।
তোমাদের সমস্ত কিছুতে আমরা তোমাদের গাইড করতে চলেছি। আপকামিং প্রত্যেকটা মাসে আমরা তোমাদের সাথে থাকতে চলেছি। তো ভালো করে করো, সমস্ত কিছু ভালো করে খেয়াল রাখো, অ্যান্ড অল দ্য বেস্ট, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট সবাইকে।